নমস্কার, অ্যাস্ট্রো নলেজ উইথ সুকৃতি দে পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে পরিষ্কারভাবে দেখতে পেলে একটু কমেন্টস করুন, লিখুন দেখতে পাচ্ছেন কিনা, প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমাদের স্পেশাল লাইভের বিষয়বস্তু তো আমি ওপরে লিখেই দিয়েছি, আজকে সকালে পোস্টও করেছি, তাও একবার বলে দিই। আজকের বিষয় হচ্ছে অ্যাস্ট্রোলজি এবং অর্থভাগ্য। দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ, ভালো আছি প্রিয়াঙ্কা। আমি একটু নাম্বারটা পিন পোস্ট করে দিই, তারপর কিয়া দেখতে পাচ্ছি। আপনারা সবাই জয়েন করুন আর খুব তাড়াতাড়ি শেয়ার করুন। আজকে কিন্তু সবাই শেয়ার করুন, আমি সবাইকে রিকোয়েস্ট করছি। আপনারা যারা নিয়মিত শেয়ার করেন তাদের নতুন করে বলার কিছু নেই, কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোবাসাতে পেজটা অনেক বড় হচ্ছে, পেজের ভিউও প্রচুর বাড়ছে, কিন্তু ফলোয়ার্স বাড়তে গেলে কিন্তু সবার ইনভলভমেন্ট দরকার পেজটায়, ঠিক আছে? আপনারা যদি যত বেশি শেয়ার করবেন, যত বেশি কমেন্টস করবেন, তত পেজটা কিন্তু রিচ অনেক বেশি আপ হবে। ভালো আছে সুচন্দ্রা, একটু পিন পোস্টটা করে তারপর আমরা শুরু করব। এখন থেকে অনুরণন তো হবেই, কিন্তু জানুয়ারি থেকে একটা প্রত্যেকটা আপনাদের আগে থেকে জানানো থাকবে যে কোন বিষয় লাইভটা হবে, ঠিক আছে? একটু স্পেশাল লাইভ গুলো করার চেষ্টা করা হবে, কারণ প্রচুর মানুষ লাইভ দেখেন, লাইভ থেকে অনেক কিছু শেখেন। আমি একটু নাম্বারটা পিন পোস্ট করে দেখা যাচ্ছে তো? ওকে, হাই সবাইকে হাই। ভালো আছি মৌসুমী দি, ভালো আছি। সবাই আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। সোমবার রাশিফল বললাম, আজকে হলো অর্থভাগ্য নিয়ে লাইভ, এরপর হবে 15 অগস্ট অনুরণনের বিষয়বস্তু হচ্ছে পুনর্জন্ম। এটা নিয়ে সব থেকে বেশি আপনারা কমেন্টস করেছেন, পুনর্জন্ম, অনেকে স্বপ্ন নিয়েও জানতে চেয়েছেন, প্রচুর বিষয় রয়েছে। এইবার এই সপ্তাহ মানে এই মাসে আমি বিচারটা আপনাদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম যে কি বিষয় আপনারা চাইছেন, যা ম্যানিফেস্টেশন গত মাসে ছিল। হ্যাঁ সৌমি, তোমরা ভালো আছো? অনেকদিন তোমাকে দেখি না, সব ঠিক আছে তো? স্বাগতম, দেখতে পাচ্ছি, গুড ইভিনিং। আজকে অর্থভাগ্য নিয়ে হচ্ছে, এরপর পুনর্জন্ম নিয়ে হবে, আর গণেশ পুজো 27 অগস্ট, গণেশ পুজোর আগেও আমি একটা লাইভ করব। আজকের লাইভটার বিষয় হচ্ছে অর্থভাগ্য এবং অ্যাস্ট্রোলজির সাথে অর্থভাগ্যের বিষয়টা, তো কারণ আপনারা সবাই জানেন না যে, এবং ম্যাক্সিমাম মানুষ অর্থ নিয়েই বেশি চিন্তা করে, যদিও অর্থম অনর্থম, কিন্তু অর্থ ছাড়া কিছুতেই কোনো লাভ নেই। আলটিমেটলি যাই করতে চান সবকিছুতেই টাকা উঠে আসে, তাই তো? তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে বোঝা যায়, কোন ভাবে আমি জায়গাটাকে পজিটিভ করতে পারি, এবং বাস্তুতে কতটা ভূমিকা রয়েছে। হ্যাঁ, সবকিছু নিয়ে আলোচনা হবে, শুধু একটু অপেক্ষা করতে হবে যে সবাই একটু জয়েন করুক। আর আমি আপনাদের আজকে উত্তরও দেবো, আপনার যা যা প্রশ্ন থাকবে প্রশ্নগুলো একটা জায়গায় করুন। গুড ইভিনিং বিদীপ্তা, তোমার এক্সাম কেমন হলো? ভাস্বতী আন্টি দেখতে পাচ্ছি। আচ্ছা, ভালো আছো, ব্যাস এটাই ভালো। অনেকদিন না দেখতে পেলে মনে হয় সব ঠিক আছে কিনা। শরণ্যা মনীষা সরকার, গুড ইভিনিং। মধুমিতা চক্রবর্তী দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম, আগামীকাল 14 অগস্ট চেম্বারের বুকিং শুরু হবে। সেপ্টেম্বর মাসে চেম্বার বুকিং আগামীকাল শুরু হবে, যেহেতু 15 অগস্ট ছুটি রয়েছে। 15 অগস্ট আমাদের স্পেশাল লাইভও রয়েছে পুনর্জন্ম, যেহেতু ছুটির দিন, সেই দিনটাকে সিলেক্ট করেছি। কিন্তু আগামীকাল বুকিং হবে, ঠিক আছে? যারা অনেকেই জানেন, নতুন করে বলার কিছু না, তবুও আমি একবার বলে দিচ্ছি। কনফিডেন্স গেইন হয়েছে, অ্যাস্ট্রো কাপ কিনেছো? আচ্ছা, ওই সঙ্গীতা দিক থেকে। অর্থ ছাড়া নিজের কোনো অর্থ নেই, একদম। কিন্তু অর্থ মানে শুধুই আহ না, এগুলো নিয়ে সোহমদা বলতে গেলে কিছু ফেসবুকে রেস্ট্রিকশন আছে, বুঝেছেন তো? ইন্ডিয়ান ইকোনমি তো অবশ্যই বিষয়, কিন্তু এটা তো একটা মানে এই বছরের বিষয় না, এটা তো একটা বাৎসরিক যখন বাৎসরিক রাশিফল বলি তখন বলি, এটা তো ওভারঅল বিচার করা কখনোই যায় না, এটা তো মান্ডেন অ্যাস্ট্রোলজি। এটা বছরে যেভাবে ট্রানজিট হয় সে অনুযায়ী জিডিপি চেঞ্জ হয়। হুম, স্কিনটা এরকমই, এখানে লাইটটা ঠিকঠাক পড়ে এই ঘরে, ওই জন্য ওরকম লাগছে একটু বেশি লাগছে, একই রোজ এরকমই থাকে। সকাল 10টা 37। আচ্ছা, বাহ। আচ্ছা, আমরা শুরু করি, হ্যাঁ, বেশি দেরি করব না। আপনারা যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করুন। ভালো হয়েছে, রত্ন ভীষণ পরিমাণে কাজ করছে, বুঝতে পারছি। এটা নিয়ে বলবো, যারা
সৌম্যদীপ বেজ, হ্যালো সৌম্যদীপ। আপনারা সবাই সেপ্টেম্বর মাস থেকে, মানে অগস্টেও পাঠাতে পারেন, অগস্টের বেশি দিন নেই, যারা ভিডিও পাঠাবেন বলে প্রচুর মেসেজ করেছিলেন, এবার আপনারা ভিডিও শুট করে পাঠাতে পারেন। ভিডিওটা যদি এডিট করে পাঠান খুব ভালো হয়। বুঝতে পারছি দেবীদি, বুঝতে পারছি। ওদিকের কি খবর হলো, কিছু হয়েছে নাকি এখনো ওরকম সিচুয়েশনই রয়েছে? দেখা যাক, মার্স আর স্যাটার্নের দৃষ্টি বিনিময় হয়েছে তো কিছু তো একটা অশান্ত কোনো, এই বছরটাই 2024 যেরকম প্রচন্ড বাধা বিঘ্ন খুব মানুষকে ভুগিয়েছে, এই 2025টা কিন্তু প্রচুর রোগ বিসুখ হচ্ছে এবং প্রচন্ড অপারেশন, দৌড়াদৌড়ি। মঙ্গলের বছর, আর কিছু করা নাই। অর্থ দেখা মিলছে না। হ্যাঁ, আপনি শুধু এই সমস্ত কমেন্টসই করুন, যাদের বেশি অর্থ থাকে তারা এই কথা বললো। কিছু বাচ্চারা স্কুলেই বলতো, বন্ধুরা, আমি না কিচ্ছু পারিনি, কিচ্ছু পড়িনি, ওরা এই সমস্ত কথা বলতো। ওগুলো বলে কি কোনো লাভ আছে? ঈশ্বরের ইচ্ছায় যার অর্থ তার কাছেই আছে। অর্থটা যেন সুরক্ষিত থাকে এবং অর্থটা যেন সঠিকভাবে ভোগ করতে পারা যায় এবং অর্থটা যেন নেক্সট প্রজন্মকে সুন্দরভাবে একটা ব্যালেন্স করে দেওয়া যায়। তারপর তো তাদের ভাগ্য, তাদের ব্যাপার। এইটাই বিষয়। কারণ অনেকের কাছে প্রচুর টাকা আছে কিন্তু টাকাটা ভোগ করতে পারে না। সেটা সুন্দর, থ্যাংক ইউ। ভালো আছি বর্ণিনী চক্রবর্তী। আমরা শুরু করি। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে অর্থভাগ্য নিয়ে প্রচুর মানুষের মধ্যে কোয়ারিজ একটা, যে আমি আমার অর্থভাগ্যকে কি করে ভালো করব। আমি কি পোকরাজ পড়লে আমার অর্থের উন্নতি হবে, বা আমি একটা ডায়মন্ড পড়লে আমার দারুণ মানে টাকা পয়সার উন্নতি হবে? এরকম কোনো বিষয় অ্যাকচুয়ালি হয় না। কোনো পাথর কবচ এটা ওটা পড়ে কারোর আর্থিক ভাগ্য উন্নত হতে পারে না। হ্যাঁ, অবভিয়াসলি সেটা প্রোগ্রেস হতে পারে, তার ইমপ্রুভমেন্ট হতে পারে, কিন্তু এমন নয় যে কেউ হঠাৎ করে তার একটা লটারি লেগে গেল, হুম, আহ হঠাৎ করে তার একটা বিশাল কিছু হয়ে গেল, তার হঠাৎ করে তার ইনকাম মাসে 50,000 থেকে 5 লাখ টাকা হয়ে গেল, এইটা হতে পারে না। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা নিজস্ব প্যারামিটার আছে হরোস্কোপের। এবং পারমিতা বসাক, বেবি ভালো আছে, বাহ। ও পারমিতা ওই বেবির স্পেশাল রেমেডি নিয়ে গেল। বেবি ভালো থাকবেই, একবার যার কাছে স্পেশাল রেমেডি গেছে বা বেবি রেমেডি গেছে তাদের কোনো কিচ্ছু খারাপ হতে পারে না। ঈশ্বর তো আছেন, ঈশ্বর হচ্ছে সুপ্রিম পাওয়ার, আমরা হচ্ছে একটা মাধ্যম। তানিয়াদি, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি লাস্টে সবার প্রশ্ন পড়বো, আপনাদের প্রচুর প্রশ্ন আজকে নেওয়া হবে। আমি আগে টপিকটা একটু বলে দিই। সেটা হচ্ছে অর্থভাগ্য দেখতে গেলে ফার্স্ট আমাদের যেটা বিচার করা, এটা আপনারা যারা অত্যন্ত লেম্যান আজকাল ইউটিউবের কল্যাণে এবং মানে গুগল শাস্ত্রের কল্যাণে সবাই এইটুকু জানেন যে অর্থভাগ্য বিচার করতে গেলে সেকেন্ড হাউসকে দেখতে হয়। হ্যাঁ, সেকেন্ড হাউস দেখে আমরা নাকি অর্থ বিচার করি। এটা একটা ঠিক, এটা কথাটা ঠিক, কিন্তু এই কথাটার মধ্যে 100 ফ্লজ রয়েছে। সেটা হচ্ছে যে শুধুমাত্র সেকেন্ড হাউসকে দেখে কখনো অর্থভাগ্য বিচার করা হয় না। দ্বিতীয় থেকে আমরা বিচার করি হলো আমাদের কুটুম্ব, আমাদের গেস্ট। সবাইকে ধন্যবাদ। শাশ্বতী আন্টি দেখতে পাচ্ছি। না, এরকম কোনো ব্যাপার না, বাট সিংহাসনের রং ইয়েলো, কারণ জুপিটার। আমি নিজেকে জুপিটারের, আমি জুপিটারকে খুব পছন্দ করি, বিকজ বৃহস্পতি হচ্ছে জীবনের প্রধান অর্থের কারণ। অর্থ মিনস টাকা নয়, বৃহস্পতি মানে হচ্ছে জীবনের মিনিং, যে অর্থ মানে হচ্ছে মিনিং। এবং যেখানে জ্ঞান, জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি যখন মারাও যাবেন তখন আপনার সাথে আপনার জ্ঞানও চলে যাবে, আপনার পুণ্যও চলে যাবে। বৃহস্পতি মানে আমাদের কর্মফল, বৃহস্পতি মানে আমাদের পুণ্য। এই জন্য আমি আমার চেয়ারের কালারটা ইয়েলো করেছি। এবং অবভিয়াসলি সেই যেহেতু চেয়ারটা আমি ইয়েলো করব, তার জন্য আমি ঘরটাকেও এইভাবে কালার করেছি। আমি ঘরের কালার খুব আহ সিগনিফিকেন্ট ভাবে করি, এবং আমি নিজে যখন ড্রেসও পরি তারও অনেক সিগনিফিকেন্ট থাকে, আমি যখন নেল পলিশও পরি তারও অনেক সিগনিফিকেন্ট থাকে। ইনফ্যাক্ট আপনাদের প্রত্যেকটা স্টেপে যদি আমরা সিগনিফিকেন্টলি চিন্তা ভাবনা করে কাজ করতে পারি প্রত্যেকটা জিনিস, তাহলে সবকিছুতেই অ্যাস্ট্রোলজি জড়িয়ে আছে। যেমন সবকিছুর মধ্যে ভালোবাসা জড়িয়ে আছে, সবকিছুর মধ্যে আহ শিক্ষা জড়িয়ে আছে, সেরকম সবকিছুর মধ্যেই কিন্তু অ্যাস্ট্রোলজিও জড়িয়ে আছে, তাই না? দেখতে পাচ্ছি সুতপা, এরপরে আমার কিছু বল না। আমি কোনো কিছু হেল্প করিনি পারমিতা, এটা মানুষ হয়, মানুষ যদি এইটুকু কাজ না করি তাহলে নিজেকে তো মানুষই বলা যায় না। আমি কোনো হেল্প করিনি এবং এটা করতে আমার ভালো লাগে। তুমি একটা মা, তুমি এত ব্যতিব্যস্ত হয়ে গেছো তোমার বাচ্চাকে নিয়ে, তোমার বাচ্চার এই অবস্থা, সেখানে যদি আমি তোমাকে শুধু একটা জিনিসই বললাম যে আমি যেহেতু ট্রাভেল করছিলাম, আমার আজকে রাত্রি 12টা হলেও আমি তোমাকে রিপ্লাই দেবো। এটুকু সবাই, আমি সবাইকেই করি যতটুকু আমার করার মতন।
বেবি রেমেডিও দারুণ কাজ করে, আমরা আগে বলিনি তারপর, হ্যাঁ আজকে অন্য জায়গায় যাচ্ছি না, পরে আমরা কথা বলবো। আপনাদের জন্য লাস্ট টাইম আছে কথা বলার। হ্যাঁ সুস্মিতা দেখতে পাচ্ছি। যেটা বিষয় সেটা হচ্ছে সেকেন্ড হাউস দেখে তো আমরা অতিথি বিচার করি, মানে গেস্ট বিচার করি। সেকেন্ড হাউস দেখে আমরা বিচার করি হচ্ছে আমাদের যে এক্সটেন্ডেড পরিবার, মানে আমাদের যত কুটুম্ব আছে। দ্বিতীয় হাউস থেকে বিচার করি কথা বলার ক্ষমতা। দ্বিতীয় হাউস থেকে মুখমণ্ডল, তার কারোর ফেস কত সুন্দর হবে সেটা সেকেন্ড হাউস থেকে বোঝা যায়। দ্বিতীয় ভাব থেকে বোঝা যায় দাঁতের সেটিং কেমন হবে। দ্বিতীয় ভাব থেকে বোঝা যায় যে আপনার কোনো বিপদ, মানে মারক বিপদ আসছে কিনা, কারণ দ্বিতীয় পতি হচ্ছে প্রবল মারক। একটা কথা আছে, অনেকে বলে সেকেন্ড হাউস প্রবল মারক, না সেকেন্ড হাউস প্রবল মারক না, দ্বিতীয় পতি প্রবল মারক। সাপোজ কারোর মেষ লগ্ন, তার দ্বিতীয় পতি কিন্তু ভেনাস, ঠিক আছে? তো দ্বিতীয় পতি, এবার শুক্র যদি কোনো রকম মারকপতি, শুক্র হচ্ছে মারকপতি এই মেষ লগ্নের ক্ষেত্রে, এবার যদি দেখা যায় শুক্র এমন কোনো প্ল্যানেটস এর সাথে যুক্ত হয়ে গেছে যেটা তার অর্থ ভাগ্যকে নষ্ট করছে, তাহলে সে ছোটবেলা থেকে পড়াশুনোতে খুব খারাপ হবে। এইটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা যে পড়াশোনা খুব ভালো মানে তার টাকা পয়সার ভাগ্যটা খুব খারাপ হবে, এরকম না। প্রচুর ভালো স্টুডেন্টদের দেখা যায় তারা জীবনে ভালো মতো প্রতিষ্ঠাই পায়নি। না এটা যথেষ্ট সামার কুল ড্রেস, এরকম এটা শীতের ড্রেস না, এটা প্রচন্ড গরমে ভীষণ কমফোর্টেবল। প্রচুর মানুষ বলে যে আচ্ছা তুমি পেট ভর্তি অশিক্ষার ব্যাগ ভর্তি টাকা, একটা কথা আছে, টাকার সাথে অ্যাকচুয়ালি শিক্ষার কোনো রকম সম্পর্ক নেই, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা তো শিক্ষার মাধ্যমে জীবনে অর্থ ভাগ্যকে উন্নত করার কথা ভাবি। তো ন্যাচারালি আমরা বিচার তখন সেইভাবেই করব। দ্বিতীয় ভাব থেকে আরেকটা জিনিস বিচার করা হয়, সেটা হচ্ছে আহ শ্বশুর বাড়ি। মেয়েদের ক্ষেত্রে কিন্তু শ্বশুর বাড়ি, সেকেন্ড হাউস থেকে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, ছেলেদের শ্বশুর বাড়ির বিচার কিন্তু অন্য হাউস থেকে বিচার করা হয়। এই সমস্তগুলি তো আছেই, তাছাড়া সেকেন্ড হাউস থেকে আরেকটা বিষয় বিচার করা হয়, সেটা হচ্ছে যেহেতু সেকেন্ড হাউস হচ্ছে এমন একটা হাউস, যে হাউসটা, যেমন ধরুন মেষ লগ্নের ক্ষেত্রে, মেষ লগ্ন যদি মেষ রাশি যেটা, সেটা হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্ন, সেটা হচ্ছে অগ্নিতত্ত্ব। তাহলে বৃষটা হচ্ছে তার সেকেন্ড হাউস, মানে সেটা হচ্ছে পৃথ্বীতত্ত্ব হয়ে গেল, মানে অগ্নির সাথে পৃথিবী, মৃত্তিকা। আবার বৃষ লগ্ন বা বৃষ রাশির ক্ষেত্রে হচ্ছে আহ বৃষ হচ্ছে কি, বৃষ হচ্ছে মানে পৃথ্বীতত্ত্ব, মানে মৃত্তিকা এলিমেন্টস, সলিড এলিমেন্টস, তার সাথে আবার বায়ু। দ্বিতীয় ভাগ্য তার মিথুন রাশি হচ্ছে বায়ু, তাহলে পৃথিবীর সাথে আবার বায়ু। আবার মিথুনের পরে হচ্ছে কর্কট, যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন, যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন, তাদের ক্ষেত্রে অর্থভাগ্যকে দেখছে কর্কট রাশি, মানে বায়ুর সাথে জল। ফলে ও যেই লগ্নটাকে ধরেই আমি বিচার করি না কেন, লগ্নপতির সাথে লগ্নের যে এলিমেন্টসটা, তার সাথে কিন্তু দ্বিতীয় ভাবের কোন এলিমেন্টসটার কোনো মিল নেই। মানে অগ্নির সাথে বায়ুর মিল রয়েছে, অগ্নির সাথে পৃথ্বীতত্ত্বের মিল হয় না, আবার পৃথ্বীতত্ত্বের সাথে বায়ুতত্ত্বের মিল হয় না, বায়ুতত্ত্বের সাথে জলতত্ত্বের মিল হয় না। ফলে লগ্ন মানে আমি, আর অর্থ ভাগ্য বা যে সেকেন্ড হাউসটাকে যদি আমি ধরি ইন জেনারেল, তাহলে সেই তত্ত্বে প্রথম কথা কোনো মিলই নেই। তাহলে এটা ইন জেনারেল যে সেকেন্ড হাউস সবার ক্ষেত্রেই কিন্তু প্রথম থেকে ব্লকেজ রয়েছে। এবার সেই জায়গাটাকে আমি কিভাবে ঠিক করব, না এটা হচ্ছে নাম্বার ওয়ান। তাহলে বিচার করতে গেলে কি দেখবো? অনেকে বলে আরে আপনার তো দ্বিতীয় বৃহস্পতি, আপনি তো লক্ষ লক্ষ টাকা রোজগার করবেন। কিন্তু দ্বিতীয় বৃহস্পতি আমি আপনাকে এরকম অজস্র হরোস্কোপ দেখাতে পারি, নেহাত এটা আমাদের ইউটিউবের ভিডিও মতন হয় না, আর এগুলো দেখলে আপনারা বুঝতেও পারবেন না। বৃষ রাশিটা হচ্ছে মিথুন, মিথুন হচ্ছে ধর অর্থভাগ্য, ঠিক আছে? বৃষ রাশির ক্ষেত্রে না, বৃষ লগ্নের ক্ষেত্রে, এখানে রাশি বিচার করে কোনো লাভ নেই। তো অনেকে ইউটিউবে এরকম এরকম করে ছক কেটে দেখা, আপনাদের দেখালে আপনার বইগুলো গাল ভর্তি গল্প হয়ে যাবে, কিন্তু বুঝতে পারবেন না। ব্যাপারটা যেটা, সেটা হলো যারা দেখছেন তারা অবভিয়াসলি লাইভটা শেয়ার করবেন। সবাইকে রিকোয়েস্ট করবো একটুখানি আপনারা যত শেয়ার করবেন তত পেজটা ভিজিবিলিটি বাড়বে, এবং একটু পিন পোস্টে রিয়াক্ট করবেন প্লিজ। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে বিচারগুলো করতে গেলে সাধারণত এই যে দ্বিতীয়ভাবে বৃহস্পতি অজস্র মানুষের আছে যার কোনো মানে ইনকামের কোনো ফিক্সড ইনকামই নেই তার ক্ষেত্রে, এবং সে যথেষ্ট লোনে জর্জরিত। তাহলে আমাকে অনেকে এসে বলেন যে দিদি আমাকে তো বলেছেন, নানান অ্যাস্ট্রোলজারকে আমি দেখিয়েছি, আমার দ্বিতীয় বৃহস্পতি কি হলো? দ্বিতীয় বৃহস্পতি দেখেই তো আপনার অর্থভাগ্য দারুণ, এটা কোনো কথা? কখনো কথা না।
দ্বিতীয় বৃহস্পতি থাকলে আপনার কানের রোগ হতে পারে, দ্বিতীয় বৃহস্পতি থাকলে আপনার এমন মুখমণ্ডলের ভেতরে রোগ হতে পারে, বা সেকেন্ড হাউসে জুপিটার অনেক সময় প্রচন্ড থাইরয়েড বানিয়ে দেয়। শুধু দ্বিতীয় বৃহস্পতি মানেই টাকা না। তো প্রথম কথা হচ্ছে যে আমার হরোস্কোপে অর্থ ভাগ্য আমি কিভাবে দেখব। প্রথম কথা, নিজে নিজে দেখা যায় না, এই জন্য একজন ভালো অ্যাস্ট্রোলজার, প্রচুর শিক্ষিত অ্যাস্ট্রোলজার আছে, তাদের কাছে গিয়ে কনসাল্ট করান এবং ঠিক করে নিজের রেমেডিটা করুন। হঠাৎ করে আপনি প্রচন্ড আর্থিক ক্রাইসিসের মধ্যে ভুগছেন, তখন আপনি গিয়ে বললেন দিদি আমি আমার ইনকামটা বাড়াতে চাই, এই জিনিসটাই তো ভুল। আপনি কোন দশাতে দাঁড়িয়ে আছেন সেটা তো দেখতে হবে। তো ফার্স্ট দেখতে হবে হচ্ছে লগ্ন ভাব, সেকেন্ড ভাব অনেক পরে আসছে। ফার্স্ট হচ্ছে লগ্নপতি। লগ্ন যদি স্ট্রং না থাকে, লগ্ন মানে কি আমি যদি স্ট্রং না, আমার ফিজিক্যাল ফিটনেস যদি স্ট্রং না থাকে, এবং হেলথ ইজ ওয়েলথ, হেলথই যদি ভালো না থাকে, আমার কনফিডেন্স যদি ঠিক না থাকে, আমার ইচ্ছা শক্তি যদি ভালো না থাকে, তাহলে আমি কি করে টাকা রোজগার করব। এই জন্য দ্বিতীয় ভাব থেকে হচ্ছে শুধু অর্থ নয়, আগে দেখুন লগ্নের সাথে দ্বিতীয়ের কানেকশন হয়েছে কিনা, লগ্নপতি ভালো জায়গায় আছে কিনা। ফোর্থ হাউস থেকে দেখে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। অনেকে এরকম অজস্র অজস্র মানুষ আজকালকার দিনে প্রচুর দেখা যায়, এটা আগে খুব কম হতো। সেটা হচ্ছে প্রচুর মানুষের দেখা যাচ্ছে ইনকাম হয়তো মাস গেলে কেউ লাখখানেক ইনকাম করছে, কেউ 50,000 60,000, যেরকম পারছে ইনকাম করছে, কিন্তু তাদের এক পয়সা সেভিংস নেই। তারা বলে যে কোনো সেভিংস নেই ম্যাডাম, কিচ্ছু সেভ করতে পারি না, সব মাইনাসে চলছে। তারা ক্রেডিট কার্ডে খরচা করে তারা ঘুরতে যাচ্ছেন, তারা প্রচুর মানুষ আছে যারা ক্রেডিট কার্ডে শপিং করে যাচ্ছেন, কিন্তু তারা সব মাইনাসে চলছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে রিয়া, অনুমিতা, তার কারণ হচ্ছে তার সেকেন্ড হাউসে তো ভালো গ্রহ আছে, তার ইনকাম হয়ে যাচ্ছে, কিন্তু ফোর্থ হাউস মানে হচ্ছে স্টেবিলিটি অফ ইনকাম। এই জায়গাটাকে কেউ বিচার করতে গিয়ে দেখে না, ওই জন্য। আচ্ছা, আপনার দ্বিতীয় পতি কি সাপোজ কারোর কর্কট লগ্ন, কর্কট লগ্নের দেখা যাচ্ছে দ্বিতীয় স্থান হচ্ছে সিংহ রাশি পড়ছে, এবার দেখা যাচ্ছে তার সিংহ রাশিতে কারোর খারাপ গ্রহ বসে আছে। আচ্ছা, আপনার কর্কট লগ্ন, আপনার ইনকাম নেই, আপনার একটা চুনি পরে বসে থাকুন। চুনির সাথে অর্থের কি সম্পর্ক আছে? তাহলে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু ভাতে পাথর গজাতো না। আপনারা বিচার করে কি করবেন সেটা বড় কথা না, কিন্তু তাও আপনাদের কিছুটা বেসিক নলেজ শিখতে হবে। দেখুন আগেকার দিনে ওই যারা কি বলে সুদখোর মহাজনরা, চাষিরা পড়াশোনা করতে জানতো না বলে ওদের কি করতো, টিপছাপ দিয়ে সবকিছু করে নিত। আপনাদের কিছু লজিক বুঝতে হবে। লজিক যদি না বোঝেন, এবং আপনারা কার কাছে আসছেন, কেন আপনারা আমাকে ভালোবাসবেন বা শ্রদ্ধা করবেন বা সেই জায়গাটা দেবেন, সে তার কারণ আপনাদের জানতে হবে। সবকিছুর এক্সপ্লেনেশন দরকার। বুঝি না আমরা, অনেকেই আছে অনেক কিছু বুঝি না। যেমন আমরা মেডিসিনের কি বুঝি, কিন্তু কিছুটা বেসিক নলেজ না থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ঠকতে হয়। মেডিকেল কনস্পিরেসি বলে একটা কথা আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন সেটা। যাই হোক, তো চতুর্থ ভাব হচ্ছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, মানে হচ্ছে স্টেবিলিটি অফ ইনকাম। আপনি প্রচুর টাকা রোজগার করেন, কিন্তু আপনার 50 বছর বয়স হয়ে গেছে, আপনি এখন একটা ফ্ল্যাট কিনতে পারেননি বা বাড়ি কিনতে পারেননি বা কোনো স্থাবর সম্পত্তি জমাতেই পারছেন না। ইনকাম হচ্ছে, কিন্তু ইনকাম সেভিংস এর জায়গায় যাচ্ছে না, কারণ ফোর্থ হাউস ইজ নট স্টেবল ইন ইয়োর হরোস্কোপ। চতুর্থ পতি বা চতুর্থ স্থান যদি ডিস্টার্ব জায়গায় থাকে, তাহলে আপনি টাকা জমাতেই পারবেন না। নেক্সট হচ্ছে ফিফথ হাউস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো আপনারা কোথাও শিখবেন না, কেউ বলবে না। সেটা হচ্ছে পুরো জ্যোতিষশাস্ত্র যেই জায়গাটাতে নিয়ে আসছে, সেই জিনিসটা আমি আপনাদের জিস্ট করে বলছি। ফিফথ হাউস, লোকে ভাবে আরে ফিফথ হাউসের সাথে টাকার কি সম্পর্ক? পঞ্চম মানে তো আহ সন্তান। আরে কচু সন্তান। পঞ্চম মানে তো শুধু সন্তান বিচার করলে হবে না। পঞ্চম মানে হচ্ছে আপনার রিক্রিয়েশন, পঞ্চম মানে হচ্ছে আপনার যত ক্রিয়েটিভিটি, পঞ্চম মানে প্রেম, পঞ্চম মানে হচ্ছে টোটাল অ্যাকোমোডেশন অফ মানি। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ভাব। এবং আমাদের হরোস্কোপে 3টে মেন কোণ রয়েছে, লগ্ন, পঞ্চম এবং নবম ভাব। সমর্পিতা, মৌসুমী, ছন্দা, থ্যাংক ইউ। হ্যাঁ, সেটাই বলবো। এবার লাস্টের প্রশ্ন নেব, সবার প্রশ্নের উত্তর আমি আজকে দেব। আচ্ছা, নেক্সট হচ্ছে লাস্টে প্রশ্ন করো রিয়া। পঞ্চম ভাব হচ্ছে টোটাল অ্যাকোমোডেশন অফ মানি। হয়তো দেখা যাচ্ছে কারোর ইনকাম নর্মাল,
সে একটা হয়তো ভীষণ বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কেউ চাকরি করছেন বা দারুণ একটা পজিশনে রয়েছেন, মাস গেলে বেশ লক্ষ লক্ষ টাকা রোজগার করেন, বড় প্যাকেজে রয়েছেন ইয়ারলি, কিন্তু দেখা যায় তার সেভিংসই নেই বা সে সবসময় আর্থিক অনটনে ভোগে। আবার এমনও দেখা যাচ্ছে একটা সাধারণ সরকারি চাকরি করছেন, হ্যাঁ খুবই সাধারণ সরকারি চাকরি, তার ইনকাম যথেষ্ট কম, হয়তো ওনার 3/3 ভাগ, কিন্তু সে সেভিংসও করে এবং সে সুন্দর লাইফস্টাইল লিড করছে, কারণ তার টোটাল অ্যাকোমোডেশন অফ মানি, অর্থাৎ তার বাবা অনেক টাকা পয়সা রেখে গেছেন, বড় বাড়ি রেখে গেছেন, হুম আহ তার তার ঠাকুরদা বা তার দাদু তার মামার বাড়ির থেকে যথেষ্ট সম্পত্তি পেয়েছেন, হ্যাঁ সেই বাড়ি ভাড়া দিয়ে তার যথেষ্ট ইনকাম চলে যাচ্ছে। এবং প্রচুর মানুষ আছে নিজের ইনকাম খুব কম কিন্তু বংশ পরম্পরায় সে যথেষ্ট বড় লোক। এটা হচ্ছে ফিফথ হাউস। ফিফথ হাউস যদি ভালো না থাকে তাহলে সে স্ট্রাগল করে বড় লোক হয়, স্ট্রাগল করে ধনী হয়, সে তখন হচ্ছে পায়োনিয়ার, তাকে শুরু করতে হচ্ছে জেনারেশন, সে স্ট্রাগল করতে করতে সেই টাকাটা সে নিজে ভোগ করতে পারবে না, তার পরবর্তী জেনারেশন ভোগ করতে পারে। হয়তো দেখা যাচ্ছে যে আমি এমন একজনকে খুব ভালোভাবে চিনি যে প্রচুর টাকা রোজগার করে কিন্তু সে কোথাও ঘুরতে যেতে পারে না, হ্যাঁ সে সময়ই পায় না, সে এত ব্যস্ত, সে সারাক্ষণ তাকে কাজ করতে হচ্ছে, নাহলে সে সেই মানিটারি জায়গাটাকে ব্যালেন্স করতে পারবে না, তার জেনারেশনটাকে কাজ করতে হচ্ছে যাতে তার নেক্সট জেনারেশন ভালো থাকতে পারে, কারণ সে পুরোনো জেনারেশন থেকে কিন্তু কিছু নিয়ে আসেনি, সে জিরো থেকে শুরু করেছে। এমনও হয় প্রচুর মানুষ স্ট্রাগল করে, কিন্তু দেখতে হবে স্ট্রাগল করে ওনার দিয়ে না পেলেও চলবে একদম। হিমাংশু শেখর ভালো আছি, লাস্টে প্রশ্ন করুন। ভালো আছি রণজয়, লাস্টে প্রশ্ন করুন, আমি লাস্টে প্রশ্নের জন্য আপনাদের 8 ঘন্টা 40 মিনিটস টাইম দেবো আজকে, এখন তো 8:30 বাজে সবে। দেখা যাচ্ছে পুনম, তো এই ফিফথ হাউস খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস দেখতে হয় সেটা হচ্ছে 11th হাউস। 11th হাউস হচ্ছে আপনি গেনের জায়গা, মানে ধরুন আপনার বাপ ঠাকুরদা প্রচুর টাকা রেখে গেল, ঠিক আছে, আর আপনি কি করলেন, স্টক মার্কেট নিয়ে বসলেন, ট্রেডিং করতে ভীষণ ভালো লাগে, আপনি স্টক মার্কেট নিয়ে বসেছেন, ব্যাস শুধু মাইনাসে চলে যাচ্ছে সমস্ত জমানো টাকা। কারণ আপনি 11th হাউসে দুর্বল, 11th হাউস এমন হয়ে বসে আছে যে আপনি আপনার ঠাকুরদা বাপ ঠাকুরদা আপনার জন্য অনেক টাকা, আপনার অ্যানসেস্টাররা আপনার জন্য প্রচুর টাকা পয়সা রেখে গেছে, আপনি বসে বসে সেই জমানো টাকা ধ্বংস করছেন, বিকজ 11th হাউস ইজ ভেরি মাচ, মানে কি বলবো, মানে 11th হাউস আমি রুইন বলবো না, 11th হাউস হচ্ছে খুবই দুর্বল। আরেকটা হচ্ছে 12th হাউস। 12th হাউস থেকে ব্যয় দেখা হয়, 12th হাউস শুধু ব্যয় না, 12th হাউস থেকে বিদেশ যাত্রা দেখা হয়, 12th হাউস থেকে মোক্ষ দেখা হয়, 12th হাউস থেকে অ্যাসাইলাম দেখা হয়, 12th হাউস থেকে রিহাব দেখা হয়, হসপিটাল দেখা হয়, 12th হাউস থেকে একটা ছেলে বা মেয়ে বিদেশে লোন নিয়ে পড়াশোনা করতে যেতে পারবে কিনা সেটা দেখা হয়। 12th হাউস থেকে এখন অনেক জেল তো বললাম, 12th হাউস থেকে দেখা হয় 12th হাউসের বেশি স্ট্রং না 11th হাউস বেশি স্ট্রং। যদি কারোর 12th হাউস বেশি স্ট্রং থাকে তাহলে সে ভাববে আরে একটা স্কেচারে জুতো পরে নি, 10,000 টাকা জুতোর দাম, 20,000 টাকা জুতোর দাম, পরে দেখা যাবে। তাদের কাছে মানে তারা একটা পারফিউম কিনবে অনেক বেশি, তারা শো অফ প্রচন্ড করবে, কিন্তু তারা টাকা জমাতে পারবে না। আবার অনেকে আছে, ঠিক আছে আমি বেসিক করি, তারা যাদের 12th হাউস বেশি ভোলাটাইল হয় বা বেশি স্ট্রং হয় 11th হাউসের থেকে, ওদের প্রচন্ড শো অফ থাকে। শো অফ ইন দ্য সেন্স, দেখুন এক একজন এক একজনের মতন করে শো অফ করে, শো অফ কথাটাতে আমার খুব আপত্তি আছে। শো অফ তাকেই বলে ক্ষমতা নেই অথচ বেশি দেখানো হচ্ছে। এবার এটাই হয়তো তার ব্যাপার, তার নিজস্ব ব্যাপার। দেখুন কেউ 10,000 টাকার ব্যাগ ব্যবহার করে, তার ইনকাম হয়তো মাস গেলে 10 লাখ টাকা, সে করতেই পারে। আবার এমনও হচ্ছে যে কেউ 10,000 টাকার ব্যাগ ব্যবহার করে, তার ইনকাম মাস গেলে 50,000 টাকা, তার নিশ্চয়ই সেটা তার কাছে শো অফ। কিন্তু শো অফটা বিচার করে কে, আলাদা মানুষ, হ্যাঁ বাইরের মানুষ। তা আমার মনে হয় কাউকে বিচার করা উচিত না, সেটা তার লাইফ, সে বুঝবে। সে যদি 50,000 টাকায় 10,000 টাকা ব্যাগ এক্সপেন্স করে সেটা তো তার ব্যাপার। কিন্তু 12th হাউস থাকলে এটা নেচারের মধ্যে একটা অতি দেখনদারি চলে আসে, কিরকম যে আগে খালি মানুষকে তো দেখাতে হবে যে আমি কত ভালো পারফিউম মাখছি, খুব ভালো ড্রেস পরছি, কিন্তু দেখা যাচ্ছে তার বাড়ি অগোছালো, তার খাট একটা বাড়িতে একটা একটা মানে জরাজীর্ণ খাট রয়েছে, একটা চেয়ারের মধ্যে সব জামা কাপড় আহ মানে জড়ো করে রাখা রয়েছে। কেন, কি হলো অর্ণব দা, কমেন্টস দেখতে পাচ্ছেন না?
তার ঘরটাকে সে নোংরা করে রেখেছে, কিন্তু সে ভীষণ শো অফ করছে। সে দেখা যাচ্ছে তার ফেসবুকে নানান রকম ছবি, নানান জায়গায় বাইরে বেড়াতে গেছে, দারুণ দারুণ রেস্টুরেন্টে সে খেতে যাচ্ছে, কিন্তু তার বেসিকটা, ভেতরটা তার একদম কিন্তু জিরো। এইটা হচ্ছে পুরোটা 12th এবং 11th এর খেলা। সুতরাং আপনি যদি একটা হরোস্কোপ বিচার করতে গিয়ে একটা শুধু সেকেন্ড হাউসকে দেখেন, কিছু মানুষের অনেক আছে, হ্যাঁ নাকে কাঁদে, সেটা তো এটা নেচার, এটা তো বিচার নয়, এটা তো নেচার। এটা তো অনেকের প্রচুর টাকা থাকলেও বলে আমার কিছু নেই, আবার অনেকে আছে যে কিছু টাকা না থাকলেও বলে যে ঠিক আছে আমার তো ভালোই চলে যাচ্ছে। এটা কে কিভাবে নিচ্ছে সেটা তো তার নেচারের উপর ডিপেন্ড করে। এটা যখন আমরা স্বভাব চরিত্র নিয়ে একটা হরোস্কোপ লাইভ করব তখন বলবো। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে অর্থভাগ্য দেখতে গেলে তাহলে এতগুলো ভাব কি ইম্পর্টেন্ট? প্রত্যেকটা ভাব, আমি যে কটা ভাব বললাম সে কটা ভাবই ইম্পর্টেন্ট। তাহলে আরো কতগুলো ভাব যায়, বাদ যায় কি করে? সেটা হচ্ছে দশম ভাব। আপনার কর্ম যদি ভালো না থাকে আপনি টাকা রোজগার করে আনতে পারবেন? তাই দশমকেও তো দেখতে হবে, স্যাটার্নকে দেখতে হবে, গ্রহতে পরে আসছি। তা আর দেখতে হবে হচ্ছে নাইন্থ হাউস। নাইন্থ হাউস মানে কি? নাইন্থ হাউস মানে হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য যদি ভালো না থাকে টাকা রোজগার করতেই পারবেন না, সে যতই শিক্ষা থাকুক যাই থাকুক, তাই না? তার মানে আলটিমেটলি বলুন তো কোন ভাবটা আপনার বাদ গেল? তাই সেকেন্ড হাউস থেকে শুধু অর্থ বিচার করব এইভাবে হবে না। কিন্তু প্রাইমারি ভাব কোনগুলো? লগ্ন, দ্বিতীয়, পঞ্চম, একাদশ, এই চারটে হচ্ছে প্রাইমারি ভাব। লগ্ন, দ্বিতীয়, পঞ্চম, একাদশ, এটা হচ্ছে প্রাইমারি ভাব। এবার তার অ্যাসোসিয়েটিভ ভাবগুলো আসছে ফোর্থ হাউস মানে স্টেবিলিটি, 12th হাউস আমি কতটা ব্যয় করব, ব্যালেন্স করতে পারবো কিনা, এবং আসছে 10th হাউস। এই সব কিছুকে পুরোটা বিচার করে তারপরে একটা হরোস্কোপে তার অর্থভাগ্য কেমন হতে চলেছে সেটা বিচার করা যায়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে গ্রহ, কোন গ্রহগুলো কিরকম পজিশনে আছে। যেমন ন্যাচারালি যদি কারোর হরোস্কোপে জুপিটার খুব ভালো জায়গাতে না থাকে তাহলে সে টাকাটা সৎ পথে রোজগার করতে পারে না। সে জুপিটার কিন্তু সর্বদা সৎ পথে টাকা রোজগার করাবে এবং জ্ঞানের মাধ্যমে টাকা রোজগার করাবে। দেখুন, সৎ পথে জ্ঞান মানে কিন্তু সে স্কুল টিচার হবে বা সে কোনো মোটিভেশনাল স্পিকার হবে, এটাই কিন্তু জুপিটার না। যে কষ্ট করে কেক বানানো শিখেছে, সে নিজের কাজ করছে, নানান জায়গায় ডেলিভারি করছে, কেউ খুব ভালো কুর্তি বানাতে জানে, হ্যাঁ, সেটাও কিন্তু সৎ পথে তার জ্ঞানকেই ইনভেস্টমেন্ট করছে, সেটাও তো জ্ঞান। একটা কেক বানাতে শেখাও জ্ঞান, একটা কুর্তি বানাতে শেখাও জ্ঞান, যে কোনো কিছুই সে একটা বিষয়। আজকে যদি কোনো সিলভার নিয়ে কেউ লাইভ করে, মানে সিলভার নিয়ে কারুর সিলভার জুয়েলারির উপর তার বিজনেস, বা কারুর ধরো কারুর কুকিজের ওপর বিজনেস, সে অনেক কিছু জানবে, সেটা আমি জানি না, কাজে সে ওই বিষয়ে জ্ঞানী। ইউ শুড উই শুড রেসপেক্ট এভরিবডি, তাই না? যে এরকম না যে ও আচ্ছা আমি একটা বিশাল বড় হোতা, ও কিছু জানে না। অনেকে আছে দেখেছি, ও আচ্ছা ও শাড়ির ব্যবসা করে, ওর আবার কি জানা আছে? শাড়ির ব্যবসা করে বলে সে কিছু জানে না? মানে এই জিনিসটা যার মধ্যে আছে তার জুপিটার ডিস্টার্ব হতে পারে, তার অনেক টাকা আছে। শুনুন, টাকা থাকা আর টাকা ভোগ করা দুটোর মধ্যে পার্থক্য আছে, এবং টাকার রেসপেক্ট আর্ন করা ইজ ভেরি ডিফিকাল্ট। যার রেসপেক্ট নেই, যাকে যে অন্যকে সম্মান করে না এবং যে নিজেকেও সম্মান করে না এবং যে নিজে সম্মানের প্রত্যাশাও করে না, সে সব থেকে বড় গরিব। হ্যাঁ, যাই হোক, সেটা আবার ফিলোসফিতে চলে গেল, আমরা এখানে অর্থ নিয়ে বলছি। কিন্তু অবভিয়াসলি ফিলোসফি ইজ অলসো ইম্পর্টেন্ট। আজকে আমাদের টাকা আছে, কালকে টাকা নাও থাকতে পারে, কিন্তু সম্মান কখনো যায় না। আমরা জানি না রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পত্তি এখন কে ভোগ করছে, আমরা কিন্তু কেউ ভাবি না। কিন্তু আহ রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বললেই গীতাঞ্জলি মনে পড়ে, চোখের বালি মনে পড়ে, তার অসম্ভব অসম্ভব জিনিস এগুলো মনে পড়ে। আচ্ছা, লাস্টে প্রশ্ন করো। রিয়াশ্রী, দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছি, তোমার হাজবেন্ড সেই ব্যাংকে ছিল, তুমিও তো ব্যাংকে ছিলে। এবার সেকেন্ড হাউস থেকে কিন্তু আমাদের অর্থভাগ্যকে শুধু বিচার করলে তাহলে ডাহা ভুল হবে। তাহলে এবার দেখুন গ্রহদের বিচার। গ্রহদের বিচার হচ্ছে জুপিটার বললাম। আরেকটা জিনিস হচ্ছে জুপিটার কিন্তু আপনার মধ্যে নৈতিকতা দেয়, যে এইভাবে টাকাটা রোজগার করে। দেখবেন যাদের জুপিটার খুব স্ট্রং তারা বলবে না না দরকার নেই, স্টক মার্কেটে আমার ইনভেস্ট করে কি হবে, আমি বরঞ্চ এফডি করে রাখি বা সোনা কিনি, জমি কিনি। হ্যাঁ, ওরা রিস্ক নিতে ভালোবাসে না।
হ্যাঁ দেবশ্রী। আর ভেনাস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। টাকা দেখতে গেলে আপনার ভেনাসকে দেখতে হবে। কিভাবে দেখবেন আমি তো বলে দিই। ধরুন, কেন ভেনাসকে দেখবেন এটাও আগে দেখুন। দেখুন, টাকা মানে অর্থ বিচার করতে গেলে আপনাকে ফার্স্টে, অর্থ বা সম্পদ বিচার করতে গেলে আপনাকে ফার্স্টে বিচার করতে হবে সেকেন্ড হাউস। তো ইন জেনারেল সেকেন্ড, কি বললাম, সেকেন্ড, ফিফথ আর 11th, এটা হচ্ছে মেন ভাব লগ্নের সাথে। এবার দেখুন, ইন জেনারেল কাল পুরুষের দ্বিতীয় ভাব হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কিন্তু অর্থ দেখে। বৃষ রাশির যে ঘরটা সেটাই হচ্ছে অর্থের ঘর, ব্যাংকিং দেখে। এবং আরেকটা ঘর হচ্ছে তুলা রাশিকে দেওয়া হয়েছে। তুলা রাশি হচ্ছে আমাদের হরোস্কোপের 7th ভাব। ইন জেনারেল 7th ভাব। 7th মানে কি? 7th মানে হচ্ছে আমার প্রতিপক্ষ। ও আচ্ছা আচ্ছা, পিয়াশ্রী, হ্যাঁ রিয়াশ্রী পিয়াশ্রী ভুল হয়ে যায়। তোমার মকর রাশি মনে আছে আমার। তোমার এই নন্দন আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল, ওই যে সেই অনেকগুলো ব্যাংক, অনেকগুলো দেশের দিয়ে দিয়েছিল, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমি পরে বলছি কথা। হ্যাঁ, তো এই ভেনাস যদি কারোর, ভেনাস হচ্ছে ওই জন্য এই দুটো ঘরের মালিক হয়েছে। এবার এই দ্বিতীয় ভেনাস যদি কারোর হরোস্কোপে শুভ না জায়গায় না থাকে, তাহলে সে টাকা রোজগার করতে পারে না। ভেনাসকে খুব ভালো জায়গায় হতে, অনেকে বলে ভেনাস মানে প্রেম। অর্থের সাথে প্রেম হবে না তাহলে আর। আর প্রেম, অর্থ না থাকলে পালিয়ে যায়। আপনাদের মধ্যে দুজনের মধ্যে দারুণ প্রেম আছে দেখবেন, যদি সবাই জানে, বাস্তব তো আলাদা। যদি ইকোনমিক্যাল স্ট্রাগল এসে দাঁড়ায় তখন কিন্তু প্রেম আর প্রেম থাকে না। এই জন্য ভেনাস অবভিয়াসলি প্রেম। সপ্তমে, সপ্তম হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, দুজনের মধ্যে ভালোবাসা প্রেম তখনই থাকবে যদি টাকাটাও ভালোভাবে থাকে, তাই না? আজকে যদি আপনার সবসময় ফিনান্সিয়াল স্ট্রাগল থাকে, সবাই কিন্তু ভালোবাসা বলতে এটা বোঝে না যে বালিতে ঘুরতে যাব, ব্যাংককে ঘুরতে যাব, হ্যাঁ, বা ইউরোপ ট্যুরে যাবে। অনেকের কাছে ভালোবাসা মানে কিন্তু বাড়িতে বসে 2 কাপ কফি খেলেও ভালোবাসা থাকে। এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু টাকাটা দরকার। টাকা না থাকলে আপনি একটা ভালো জায়গায় চিকিৎসা করতে পারবেন? হসপিটালে অ্যাডমিটই করে না, বলে আগে ফর্ম ফিল আপ করে ইয়ে করুন, পে করুন। আপনি ডিসচার্জ করতে চান, আগে পে করুন, সবকিছুতে পে করুন। তাহলে অর্থ যদি না থাকে তাহলে আপনি হ্যাপি থাকতেই পারবেন না। এই জন্য হ্যাপিনেস ইজ ভেনাস, ভেনাস ইজ লাভ, ভেনাস ইজ অ্যাফেকশন, ভেনাস ইজ রোম্যান্স, অ্যান্ড ভেনাস ইজ মানি। মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি টাকা না থাকে তাহলে আপনি জীবনের সব জায়গাতে আপনাকে লোকে অপমান করবে, আপনাকে করুণা করবে। এবং আপনি যদি কোনো জায়গায় কাউকে হেল্প করতে চান, আপনি কাউকে ভালো রাখতে চান, ধরুন আপনি কাউকে হেল্প করবেন, তাও আপনার টাকা দরকার। আপনি টাকা আপনি শুধু তাকে সমবেদনা জানালে আপনি কিন্তু তাকে হেল্প করতে পারবেন না। মানসিক ভাবে হেল্প করা যায়, কিন্তু সবসময় মানসিক ভাবে হেল্প করা কি যায়? এবার অনেকের কথা যে আমার ভেনাস তো এখানে আছে, ভেনাস কি ভালো? আমার ভেনাস তো ওখানে আছে, ভেনাস কি ভালো? আমার জুপিটার তো ওখানে আছে। জুপিটার মকর রাশিতে থাকলে, থাকা মানেই সে দুর্বল হয়েছে, আর কর্কটে বৃহস্পতি মানেই সে উচ্চস্থ হয়েছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভেনাস ভালো আছে কিনা সেটা দেখতে গেলে কখনোই শুধু হরোস্কোপে দ্বিতীয়, ধরুন কারোর ভেনাস বসে আছে, ভেনাস মীন রাশিতে তুঙ্গস্থ হয়েছে, কোথায়? তার তো টাকা নেই। ভেনাস মীন রাশিতে তুঙ্গস্থ হচ্ছে তো কি হয়েছে? তার দ্বিতীয় ভাবের সাথে কোনো কানেকশনই করেনি। হয়তো দেখা গেছে মীন রাশিতে ভেনাস বসে আছে, কিন্তু ভেনাসের সাথে সান বসে আছে, এবং রবির খুব কাছাকাছি ডিগ্রির মধ্যে কোনো গ্রহ যদি চলে আসে, সে কিন্তু কম্বাস্ট হয়ে যায়, পুড়ে ছারখার হয়ে যায়। এই জন্য কোনো গ্রহকে বিচার করতে গেলে সবার আগে দেখতে হবে গ্রহটা কি পজিশনে রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, লাস্টে প্রশ্ন করুন, উজ্জ্বল দে, লাস্টে প্রশ্ন করুন, লাস্টে উত্তর দিচ্ছি। নেক্সট যেটা, সেটা হচ্ছে নবাংশ চার্ট। নবাংশ চার্টে দ্বিতীয় ভাব কোথায় আছে? আর অর্থভাগ্য বিচার করতে গেলে আরেকটা ম্যাক্সিমাম ভুল যেটা অ্যাস্ট্রোলজাররা করেন, সেটা হচ্ছে হোরা চার্টটা বিচার করে না। হোরা চার্ট কিন্তু অর্থভাগ্য দেখতে গেলে খুব বিচার করা দরকার। ও আপনার জুপিটার এখানে আছে, স্যাটার্ন এটা আছে, ওখানে আছে, ওই আছে, আরে দূর, কেন হচ্ছে না? কারণ ওর হোরা চার্ট ভালো না। আরেকটা জিনিস, মানুষের টেন্ডেন্সি হচ্ছে রাতারাতি আমি বড়লোক হব। বড়লোক হওয়া অত সহজ নয়। বড়লোক মানেই টাকা নয়, বড়লোক মানে কিন্তু সব দিক দিয়ে হ্যাপি থাকা। ঠিক আছে, ধরুন আপনার কাছে প্রচুর টাকা আছে, এরকম মানুষ অজস্র আসেন, প্রচুর টাকা কিন্তু বাড়িতে ক্যান্সার রয়েছে, তাদের শান্তি নেই। বাড়িতে প্রচুর টাকা, তার সে মানে গাড়ির শোরুম, এমনও হয়েছে আমাকে এসে বলেছেন, মানে আপনি আপনি যা বলবেন ম্যাডাম তাই হবে। মানে ইনফ্যাক্ট দেখুন, এইটা একটা জাস্ট আপনাদের সাথে সবকিছুই শেয়ার করি। ভদ্রলোক সত্যি খুব খারাপ পজিশনে পড়েছিলেন, ওনার
ওনারা ব্রাহ্মণ, খুব উচ্চ বংশীয় ব্রাহ্মণ, মানে খুব ভালো মানে তাদের সামাজিক জায়গাও রয়েছে তার। উম, কিন্তু তার মেয়েটি একটি বাজে সম্পর্কে পড়ে, একটি অন্য সম্প্রদায়ের ছেলের সাথে, এবং খুবই বাজে একটা পজিশন ক্রিয়েট হয়, নানান রকম কেচ্ছা কেলেঙ্কারি, এবং ওনাদের বংশে এরকম কোনো কিছু নেই। তো উনি আমাকে বলেছিলেন যে ম্যাডাম আপনি যদি এটা করে দেন আমাকে, তাহলে কিন্তু আমি আপনাকে আপনি যা বলবেন আমি তাই করব। ইনফ্যাক্ট উনি আমাকে এক ব্যাগ ভর্তি টাকা এনে দেখিয়েছিলেন, ঠিক আছে, যে আপনি যা বলবেন, দেখুন আমি সবকিছু করতে রাজি আছি, আপনি আমার মেয়েকে শুধু ফিরিয়ে দিন। মানে এটা আমার যে কি কলঙ্ক হয়েছে, ওনার বাবাও মারা গেলেন এই ঘটনাটার পর। যাই হোক, তো সবকিছু তো করা যায় না, বাট যাই হোক, ঈশ্বরের কৃপায় উনি চলে এসে, মেয়েটা বুঝতে পেরেছে, মেয়েটা চলে এসেছে। সে অনেক ব্যাপার, অনেক ঘটনা, এটা 2023 সালের ঘটনা। তো এরকমও প্রচুর মানুষ আসেন, আমাকে বলেন যে যা বলবেন তাই করব, যা বলবেন আপনি, আপনি শুধু বলুন, আপনি বললেই হবে। কিন্তু দেখুন, আমি একটা মানুষকে বারবার বলি, দেখুন ভাগ্য বলে একটা ব্যাপার আছে, ঈশ্বরের কৃপা আছে, সবার উপর ঈশ্বর কৃপা করেন না, এটা কিন্তু ভালো ভালো আছে কিয়া, এগুলো কিন্তু একটা, যে যেরকম আধার তার ওপর সেটা হয়, তারপর তো কর্মফল আছেই। তো উনি আমাকে বলেছিলেন যখন ওর মেয়ে চলে আসলো যে ম্যাডাম আমি আপনাকে একটা গাড়ি দিচ্ছি, আমি তো জীবনে অনেক কিছু করেছি, কিন্তু এই জায়গাটা থেকে আপনি আমাকে উদ্ধার করলেন, এই জন্য আমি, কিন্তু আমি যাই হোক সেটা নিইনি, আমি কখনোই ওরকম গিফট দিলে আমি নিই, কিন্তু সেটা আমি আমার এখতিয়ার মতন নিই, তার বেশি গিয়ে কখনোই না। সন্তানের কাছে তার বাবা এসেছে, বাবার কাছে সন্তান এসছে, পরিবারের কাছে, এর কোনো মূল্য হতে পারে না, এগুলো দুর্মূল্য জিনিস, এগুলো দিয়ে কোনো কিছুই করা যায় না। কিন্তু ওনার তো প্রচুর টাকা, প্রচুর টাকা, তাহলে ওনার কেন শান্তি ছিল না? শান্তি কিন্তু আলাদা বিষয়, অর্থ কিন্তু আলাদা বিষয়। এবার হোরাচার্ট বিচার না করলে আপনি কখনোই একটা মানে ছেলে বা মেয়ে তার আর্থিক উন্নতি হবে কিনা সেটা বিচার করতে পারবেন না, ঠিক আছে? তার সাথে যেবার দেখতে হয়, হোরাচার্টের সাথে সাথে কিন্তু আমরা কি বললাম, ভেনাস বললাম, জুপিটার বললাম, এগুলো তো আপনারা অনেকেই শুনেছেন। এবার একটা ইম্পর্টেন্ট প্ল্যানেটের কথা বলি, যে আপনাকে মিলেনিয়ার বানাবে, সে হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন ছাড়া আপনি বিলিনিয়ার হতে পারবেন না। শনি ভালো না থাকলে কোনো দিন কেউ প্রচুর টাকার মালিক হতে পারে না। অনেকে বলে রাহু মানে টাকা, ম্যাডাম ইউটিউবে দেখেছি, বই পড়েছি, রাহু মানে কানেকশন, রাহু মানে টাকা না। ধরুন আপনি ব্যবসা করেন, আপনার নানান রকম মানুষের সাথে কানেকশন হবে, ভালো ভালো লোকের সাথে, সেটা হচ্ছে রাহু। রাহু মানে হচ্ছে, হ্যাঁ পুনাম, এরকম কথা আমাকে প্রচুর মানুষ, ইনফ্যাক্ট এরকম প্রচুর বয়স্ক লোক এসে বলেন, যাদের বয়স ধরো 80-85 বছর হয়েছে, যে যা বলবেন তাই করবো। এটা হয়তো ঈশ্বরের কৃপায় আমি নিজের কাজ দিয়ে সেই জায়গাটা, মানে কথা, জায়গাটা আর্ন করতে পেরেছি। হুম। কিন্তু কি বলতো, তুমি যখন মানুষকে ভালোবাসবে, মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে কোনো কিছু না ওই প্রলেপ দিয়ে ঠিক হয় না। আমি কাউকে প্রলেপ দিয়ে বাড়ি পাঠাতে চাই না, আমি যা তাকে বাস্তবটা বলে দিই, যে দেখো এটা না, তুমি যদি একসেপ্ট করতে পারো তো করো, না করতে পারো তো না করো, কিন্তু তুমি 10 বছর পরে জানবে যে সুকৃতি তোমাকে ভুল কথা বলেনি। তোমাকে যদি আমি আজকে প্রলেপ দিয়ে বাড়ি পাঠাই, তুমি হয়তো আজকে 1 মাস 2 মাস ভালো থাকবে, 1 বছর ভালো থাকবে, কিন্তু আলটিমেটলি তুমি কখনোই ভালো থাকতে পারবে না। এটা গরম নয়, এটা ভীষণ সামার ফ্রেন্ডলি, আর আমি তো এসিতে বসে আছি, আর এটাতে এমনিতেও গরম লাগে না, এটা একদম সামার কালেকশন, কোনো গরমের ব্যাপারই নেই। আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে যেটা বলছিলাম স্যাটার্ন। তো শনি যদি ভালো জায়গায় না থাকে, তাহলে আপনি সিকিউরড মানি ইনকাম করতে পারবেন না, এবং আপনি নিজে কোনো ব্র্যান্ড হতে পারবেন না। এই যে আম, রতন টাটা বলুন, বা যত বড় বড় শিল্পপতি আছে, শুধু বড় শিল্পপতি না, এমন কোনো মানুষ যাকে মানুষ মুখেই যথেষ্ট, যে আচ্ছা এটা বলছে মানে এটা ঠিক, বা এই ব্র্যান্ড মানে এটা ঠিক, আমরা কিন্তু কখনো চিন্তা করি না। আমরা যদি এখন বলি আচ্ছা ও কি কি কোথাকার সালোয়ার পরেছেন, ঋতু কুমারের সালোয়ার পরেছি, হ্যাঁ কোন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করছেন, লরিয়ালের শ্যাম্পু ইউজ করছি, এই যে ব্র্যান্ড, প্রত্যেকে স্যাটার্ন ইজ মানে ভেরি পিকে আছে। শনি যদি ভালো না থাকে, আপনাকে লোকে বিশ্বাসই করবে না। শনি হচ্ছে মানুষের কাছে
হ্যাঁ সোহমদা, থ্যাংক ইউ। শনি হচ্ছে মানুষের আহ একটা পথ নির্দেশক, এবং শনি হচ্ছে কর্মফলকে দেখে। আপনি কতটা ভালো কর্ম করছেন, আপনার জুপিটার দারুণ স্ট্রং, স্যাটার্ন নিচস্থ হয়ে বসে আছে, টাকা আসবে টাকা যাবে, টাকা আসবে টাকা যাবে। দারুণ ইনকাম করছিলেন, বাবার ব্যবসা করছিলেন, বাবা যতদিন জীবিত ছিল, এরকম প্রচুর মানুষ আছে, প্রচুর ব্যবসায়ীরা আছে। রিসেন্ট একটি ছেলের সাথে হয়েছে, বাবা মারা গেছে, ব্যবসাটাকে সামলাতেই পারছে না, বলছে আমার মানে পুরনো সমস্ত কাস্টমার তারা চলে যাচ্ছে, কিন্তু এত বছর তারা আমাদের সাথে ব্যবসা করেছে, কারণ ওর মধ্যে সেই ট্রাস্টওয়ার্দিনেসটা নেই। ওই জন্য ওর বাবা যতদিন ছিল ব্যবসাটা চলছিল ব্যাস। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার, স্যাটার্ন কিন্তু তুঙ্গস্থ হয় দশমে, মানে সরি, দশম হচ্ছে তার নিজস্ব ঘর, এবং একাদশ হচ্ছে তার নিজস্ব ঘর, অর্থাৎ কর্ম এবং প্রাপ্তি এই দুটোই স্যাটার্নকে দেওয়া হয়েছে। আর স্যাটার্ন তুঙ্গস্থ হয় কোথায় বলুন তো? তুলা রাশিতে। তুলা রাশি কিসের ভাব? প্রেম, ভালোবাসা, দাম্পত্য শান্তি, এছাড়া তো অর্গানের ব্যাপারও রয়েছে। সপ্তম থেকে আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানকে বিচার করা হয়, ঠিক আছে, জননাঙ্গকে বিচার করা হয়। তো শনি যদি ভালো না থাকে, অর্থাৎ স্টেবিলিটি যদি না থাকে, তাহলে প্রেমই আসবে না। দেখুন শুক্রের ঘরে গিয়ে শনি কিন্তু তুঙ্গ হয়েছে, ঠিক আছে। এইবার অনেকে স্ট্রং বলতে ভাবে যে শনি আমার তুলাতে আছে, আমার তো শনি দারুণ স্ট্রং। হয়তো দেখা গেল শনির সাথে মঙ্গল বসে আছে, শনির উল্টো দিকে বসে আছে হলো রাহু, শনির উল্টো দিকে বসে আছে মার্স, তাহলে আপনার কখনোই স্যাটার্ন স্ট্রং নয়। স্ট্রং কি দুর্বল বা উইক, সেটা বুঝতে গেলে হরোস্কোপটাকে সামগ্রিকভাবে বিচার করতে হবে, আর বিচার করতে হবে নবাংশ চার্ট। অনেকে এসে বলেন ম্যাডাম দেখুন আমার হাতে তো রাহু ভীষণ স্ট্রং। প্রথম কথা, হাতে ফাতে রাহু থাকে না। রাহু কোথায়? হাতে দেখা যাচ্ছে রাহুকে বা শনিকে দেখা যাচ্ছে? এইটার একটা ইম্প্যাক্ট, হরোস্কোপ ইজ ইম্পর্টেন্ট। হাতে হস্তরেখা নিয়ে একদিন লাইভ করব। হাতের সাথে কিন্তু ভাগ্যের কোনো রকম সম্পর্ক নেই, হাতের সাথে নেচারের সম্পর্ক রয়েছে। আরেকটা জিনিস খুব বিচার করতে মানুষ ভুল করে, সেটা হচ্ছে দাঁড়িয়ে মাথা নিচু করে প্রণাম করে না, একটু আর পাশে কোনো রকম ভাবে প্রণাম করে চলে যায় কেন? এটা নিয়ে পরে লাস্টে উত্তরটা দিই। কারণ মানুষ নিজের কর্মফলকে ভয় পায়, মানুষ তার সাথে চোখ মেলাতে ভয় পায় যে আপনাকে বেশ ভালো মতন দেখছে। আপনি যেমন স্কুলের গার্ডের সাথে চোখ রাখে বেশি, মানে বাবা কি গার্ড পড়েছে, টিচারের দিকে, হেডমিস্ট্রেসের দিকে বা প্রিন্সিপালের দিকে চোখ লাগিয়ে থাকা যায় না, মাথা নিচু করে চলে যেতে হয়, কারণ মানুষ নিজেকে দেখতে ভয় পায়। কোথায়? আমি তো শনি মন্দিরে ছোটবেলা থেকে পুজো দিতে যেতাম, যখন কোনোদিন তো এরকম মনে হয়নি যে কেন। মানুষ কি বলুন তো, সবসময় আমি কি পেলাম, এটা হচ্ছে মানুষের নেচার। যেদিন আপনি ভাববেন যে আমি কি দিলাম আর আমি কি করলাম, কি ভুল করলাম, সেদিন আপনি আর কাউকেই ভয় পাবেন না। আপনাকে অনেক অনেক বাজে কথা বলবে, অনেক কথা বলবে, প্রচুর। দেখুন আমার পডকাস্টে গিয়ে দেখুন ইউটিউবে, ওখানেও প্রচুর ভুলভাল কমেন্টস এসছে। হুম আম, আমাকে একজন বললো আপনি সাইবার ক্রাইমে একটা ইয়ে করুন, কারণ ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছে, তাতে কি যায় আসে? আপনাকে যদি 100 জন ভালো কথা বলে, আপনাকে 2 জন গালাগালি দেবে। হুম তো এটা কোনো ম্যাটারই করে না। ম্যাটার করে যেটা হচ্ছে নিজের কাছে নিজের অনেস্টি, এবং সামগ্রিক জায়গাতে আপনি নিজেকে কতটা উন্নত করতে পারছেন। আপনি কখনোই সবার কাছে ভালো হয়ে থাকতে পারবেন না। তো স্যাটার্ন যদি শুভ না থাকে, স্যাটার্ন মানে হচ্ছে আপনার অন্তরাত্মা, আপনি কতটা, না কখনোই শনি দেবতার চোখের সামনে ওগুলি বাজে কথা, সব দিকে তাকানো যায়। শনি হচ্ছে অন্তরাত্মা, অন্তরাত্মা যদি স্বচ্ছ থাকে, তাহলে জুপিটার এবং ভেনাস অটোমেটিক্যালি ভালোভাবে পারফর্ম করতে থাকে। একবার একটা জিনিস দেখুন, শনি নিচস্থ হয় কিন্তু মেষ রাশিতে। কেন? মেষ রাশি হচ্ছে ইগোর জায়গা, ঠিক আছে, এবং মেষ রাশিতে সান উচ্চস্থ হয়। শনির সাথে মঙ্গল থাকলে অর্থ আসে না, তা কথা কোথাও বলা হচ্ছে না। শনির সাথে মঙ্গল বসে থাকলে হয় মঙ্গল দুর্বল হয়ে গেছে, না স্যাটার্ন দুর্বল হয়ে গেছে, এটা হরোস্কোপ দেখে বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আরেকটা প্ল্যানেটসকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মার্স। মার্সের সাথে অর্থের সম্পর্ক আছে, সবার সাথে অর্থের সম্পর্ক আছে। মার্স যদি ভালো না থাকলে আপনি তো লেগেই থাকতে পারবেন না, আপনি কখনো লেগে থাকতে পারবেন না। কাজ বলুন, পড়াশোনার জন্য খালি ফাঁকিবাজি মারবেন। যাদের মার্স খুব স্ট্রং, তারা কিন্তু ঠিক আছে চলো লড়ে নেব, দেখা যাক না লাস্ট অব্দি কি হয়। আর যাদের মার্স দুর্বল, এই জন্য মাঙ্গলিকরা এত সাকসেসফুল হয়। যাদের মার্স দুর্বল তারা আগেই ভাববে ও আমার দ্বারা হবে না, আমি ডিপ্রেসড। অনেকে আবার নিজেকে ভীষণ কলার উঁচু করে, আমি দেবগণ,
আমাকে ছোটবেলা থেকে আমার বাবা বলে দিয়েছে, একটি মেয়ে সেদিন এসে বলছে, বা আমার ছোটবেলা থেকে আমি জানি, আমার ফ্যামিলি আমাকে বলে আমি দেবগণ, এই জন্য আমি সব দিক দিয়ে সিকিওর্ড। দেবগণ থাকলে সিকিওর্ড, আর রাক্ষসগণ মানে খারাপ, আর নরগণ মানে খারাপ। এই মিথটাই মাথার থেকে প্রথম কথা বার করতে হবে। দেবগণ শুধু নক্ষত্রের গণ হয় না, রাশিরও গণ হয়, গ্রহেরও গণ হয় কিন্তু, ঠিক আছে। যাই হোক, আরেকটা জিনিস লাস্ট হচ্ছে, সেটা হচ্ছে দশা। দশাকে বিচার করতে হবে। এমন দশা হয়তো আপনার হরোস্কোপে দেখা যাচ্ছে, এরকম প্রচুর হরোস্কোপ হয়, দেখা যায় দারুণ একটা অর্থভাগ্যের যোগ রয়েছে, এই দশা পড়লে তার দারুণ অর্থ ইনকাম হবে, কিন্তু সেই দশাটা সে জীবনে পাবেই না, তার আগেই তার মৃত্যু হবে। এরকম আছে। সম্পদ দশা, আপনার মিত্র দশা পড়েছে, মিত্র দশা মানুষ পাই না, মিত্র অতিমিত্র আজকালকার দিনে পাই না। মিত্র দশা, মিত্র দশা পেলো, পাওয়ার আগেই তার মৃত্যু হলো, তাহলে ওই দশাতে সে বড়লোক হয়ে, মানে গরিব থেকে বড়লোক হয়ে সে কি করবে, তার পরবর্তী জেনারেশন ভোগ করলো সেটা। এবার দশাটা এত ইম্পর্টেন্ট, দশা যদি বিচার করতে হয়, এখানে কারোর হরোস্কোপ সম্পর্কে আলোচনা করা হচ্ছে না, লি ওয়ান্স কোনো হরোস্কোপ সম্পর্কে আলোচনা করা হচ্ছে না, দেখুন কি বিষয়ে লাইভ হচ্ছে সেটা। আচ্ছা, কি বলছিলাম, হ্যাঁ দশা। দশা পতি যদি স্ট্রং না হয়, ধরুন কারোর দ্বিতীয় পতির দশা চলছে, অনেকে বলে আমার তো দ্বিতীয় পতির দশা চলছে, তাহলে তো আমার খুব ভালো হবে। ধরুন কারোর সিংহ লগ্ন, তার দ্বিতীয় পতি কে? তার দ্বিতীয় পতি হচ্ছে বুধ, কারণ কন্যা রাশি তার সেকেন্ড হাউস। এবার তার দ্বিতীয় পতি বুধের দশা চলছে, বুধের দশাটা যদি তার জন্য নেগেটিভ দশা হয়, বুধ যদি তার হরোস্কোপের দুর্বল জায়গাতে থাকে, সেই দশাতে সে সর্বশান্ত হয়ে যেতে পারে। আবার এমন দশা চলছে যে দশাটা তার জন্য খুব ফেভারেবল দশা, কিন্তু তার দশাপতিটা দেখা যাচ্ছে তার সবার জুপিটারের দশা চলছে। যেমন কন্যা লগ্নের ক্ষেত্রে জুপিটার কিন্তু মারক গ্রহ, কন্যা লগ্ন যাদের, তাদের জন্য জুপিটার খুব নেগেটিভ প্ল্যানেটস। কিন্তু জুপিটার যদি তুঙ্গস্থ জায়গায় থাকে, তাহলে তার সেই দশাতে সে বড়লোক হবে। কিভাবে বড়লোক হবে? তার বাবা মা প্রচুর টাকা রোজগার করবে, সেই টাকাটা সে পাবে, কিন্তু সে নিজে কিছু করতে পারবে না। এবং জুপিটারের দশা পড়লে দেখা যাচ্ছে তার ভালো বিয়ে হলো, দারুণ প্রসপারাস লাইফ লিড করলো, কিন্তু সে গেইন করছে, কিন্তু নিজে কর্ম করে গেইন করছে না। সুতরাং এই বিচারটা খুব ভুল, যে আমার তো অর্থভাগ্য দারুণ, তাহলে আমি নিজে কিছু করি না কেন? অর্থভাগ্য মানেই কিন্তু নিজে কিছু করা নয়। অনেক সময় দেখা যায় একটা মেয়েকে বিয়ে করলো, একটা ছেলের দারুণ উন্নতি হয়েছে, দারুণ উন্নতি করছে। আবার আরেকটা ছেলে দেখা যাচ্ছে যে একজনকে বিয়ে করার পর, একটি ছেলেকে বা মেয়েকে, দুজনের ক্ষেত্রেই বলছি, কারোর মানে খুব ইকোনমিক্যাল ব্লকেজ হচ্ছে, কারণ দেখা যাচ্ছে দুজনের মিসম্যাচ হয়েছে। কোনো কারণে মেয়েটির অর্থভাগ্য খুব খারাপ, সে নিজে চাকরি করে, নিজে ইনকাম করে, কিন্তু সে নিজের উন্নতি হচ্ছে, কিন্তু হাজবেন্ডের উন্নতি হচ্ছে না, বা তার উন্নতি হচ্ছে না। কারণ এখানে এগুলোও কিন্তু ম্যাটার করে। আরেকটা জিনিস ম্যাটার করে, অনেকে এই ভাবটাকে মাথার মধ্যেই আনতে চান না, কিন্তু পরাশর বলেছেন অবশ্যই যখন অর্থভাগ্য বিচার করবে তখন ষষ্ঠ ভাবকেও বিচার করতে হয়। কেন কি? ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় তোমার শত্রুরা কত বেশি স্ট্রং, মানে তুমি বেশি স্ট্রং না তোমার প্রতিযোগী বেশি স্ট্রং। প্রতিযোগী যদি স্ট্রং হয়, তাহলে তুমি কোনোদিন ব্যবসায় টিকতে পারবে না, তোমার চাকরি বলো, কর্ম বলো, কোনো জায়গাতে তুমি কিন্তু হেরে যাবে, তোমার যে প্রতিযোগী সে কিন্তু এগিয়ে যাবে। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে যে ষষ্ঠ ভাব থেকে রোগ বিচার করা হয়। অনেক আছে প্রচুর টাকা রোজগার করেন, কিন্তু এত শরীরের পিছনে পয়সা খরচা হয়ে যাচ্ছে এবং তার ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তারা টাকাটা নিয়ে, মানুষ যে টাকা রোজগার করে ঘুরতে যায় শান্তিতে, সুন্দর সুন্দর প্রচুর ভালো কিছু জায়গায় খেতে যেতে পারে না, তাদের শরীরে ডায়াবেটিস রয়েছে, এটা ওটা প্রচুর রোগ, লিভারের রোগ, খেতে পারে না, সেদ্ধ ভাত খেতে হচ্ছে সারাক্ষণ, কোনো জায়গায় ঘুরতে যেতে পারে না, কোলাইটিস রয়েছে, ট্রাভেল করতে পারে না, টাকা থেকে তাদের শান্তি নেই, কারণ ষষ্ঠ ভাব ডিস্টার্ব। তাহলে বুঝতে পারছেন তো, একটা ভাবের সাথে আরেকটা ভাব জড়িত আছে। কোনোদিন এটা করলে এটা ভালো হয়ে যাবে, ওটা করলে ওটা ভালো হয়ে যাবে, তা না। এই জন্য উচিত একটা বাচ্চা যখন জন্মালো তখনই বা আর্লি স্টেজে হরোস্কোপকে বিচার করা। চাকরি করতে করতে আপনার বয়স হয়ে গেল 40 বছর, আপনি হঠাৎ করে আপনার মনে হলো অর্থভাগ্যকে ঠিক করবেন, কি করে করবেন? আগে তো পজিটিভ দশাটা চলে গেছে, সেই দশাটাকে যদি আপনি গার্ড করে না আসেন, মানে একটা মানুষ দীর্ঘদিন সানস্ক্রিন লাগায় না, দীর্ঘদিন স্কিনকে অযত্ন করে, হঠাৎ করে সে যদি বলে 40 বছর বয়সে এসে আমার গ্লাস স্কিন চাই, কথাটা যেমন অ্যাবসার্ড, ঠিক সেরকম এটাও কিন্তু অ্যাবসার্ড। এটা হতে পারে না যে ছোটবেলা থেকে কোনোদিন কোনো পড়াশোনা ঠিক মতন করেনি, কিচ্ছু করেনি, সে হঠাৎ করে দারুণ একটা মানে নোবেল লিখতে শুরু করে গেল,
এইটা কিন্তু হয় না। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বাস্তু কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাস্তুতে এবার আসি, যেমন যাদের বাড়িতে, প্রথম কথা আমি একটা কথা বলি, কালার নিয়ে আমি একটা লাইভ করব। কোনো বাড়িতে গ্রে কালার করবেন না। গ্রে কালার হতে পারে আপনি গ্রে কালার করলে অনেক টাকা পয়সা করতে পারেন, অনেক কিছু, কিন্তু ডিপ্রেশন বাড়ির থেকে যাবে না। বাড়িতে রোগ বিসুখ প্রবলেম কিন্তু লেগেই থাকে। কোনো কালারই গ্রে করবেন না। অফিসের কালারও গ্রে করবেন না। নিউট কালার গ্রে দেখতে ভালো লাগে, নিউট্রাল কালার গ্রে। আমার যখন দমদম চেম্বার হচ্ছে তখন ওরা বললো যে গ্রে কালারটা করুন ম্যাডাম, খুব ভালো লাগবে, থিমটার সাথে যাবে। আমি কিন্তু গ্রে কালার করিনি। গ্রে কালার করলে আপনি যেখানে বসে থাকবেন, হয়তো আপনি দারুণ ইন্টেরিয়ার করবেন, ফুটবে ভালো, কিন্তু ওই রংটা মানুষকে ডিপ্রেশনে ফেলে দেয়। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বাস্তুতে দক্ষিণ পূর্ব কোণ। দক্ষিণ পূর্ব কোণকে অগ্নিকোণ বলে। অগ্নিকোণই হচ্ছে অর্থভাব। অগ্নিকোণ, দক্ষিণ পূর্ব কোণে যদি কারোর জল থাকে বা জলের যে কোনো সোর্স অফ ওয়াটার থাকে, একমাত্র ঠাকুরের বাসন ধোয়া যায়। আর সেকেন্ড হাউস, মানে দক্ষিণ পূর্ব কোণে যদি টয়লেট থাকে বা কোনো রান্নাঘরের সিঙ্ক জলটা ওখানে থাকে, অথবা ওয়াটার রিজার্ভার থাকে বা আন্ডারগ্রাউন্ড চেম্বার থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই কোনো দিন অর্থভাগ্য উন্নতি হয় না। ঠিক আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে স্যাটার্ন আর ভেনাস। স্যাটার্নের জায়গা হচ্ছে ওয়েস্ট, আর ভেনাসের জায়গা হচ্ছে সাউথ ইস্ট। এই সাউথ ইস্টে যদি আপনি কোনো ভাবে, দক্ষিণ পূর্ব কোণে যদি আপনি কোনো কারণে ব্লু কালার করে দেন দক্ষিণ পূর্ব কোণটাকে, তাহলে আপনার মানে একদম মানিটারি লস হতে থাকবে, ড্রেনেজ অফ মানি হবে। স্তুতি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো আছো? বারার নামে রত্নটা পেয়েছো তো? তোমার হাজবেন্ড এত কাদা মিষ্টি নিয়ে এসছে, প্রচুর জিনিস নিয়ে এসছে। মোহরের পুরো বাস, ওই এত চকলেট দিয়েছে, বাস খেয়েছে, স্কুল বাস। থ্যাংক ইউ। তোমরা আসবে যখন কলকাতা, অবশ্যই দেখা করো। হ্যাঁ, বাস্তু রেমেডিস তো ম্যাজিক। বাস্তু রেমেডিস, স্পেশাল রেমেডি সবই ম্যাজিক। প্রচুর ষড়যন্ত্রকারীরা অনেক কথা বললো, কিন্তু আলটিমেটলি যেতে কি, মানুষের রিভিউ, মানুষের ফল। ধৈর্য ধরে যদি চুপ করে বসে থাকতে পারেন না, মানুষই আপনাকে ফল দেবে আপনি সঠিক কথা বলছেন না ভুল কথা বলছেন। জলের পাইপ থাকা যায়, কিন্তু জলের পাইপও রাখা উচিত না। এখন কিছু কিছু ফ্ল্যাটের ক্ষেত্রে কিছু করা যায় না, কিন্তু যদি সেখানে যায়, সেই জায়গাটাতে অবশ্যই বাস্তুটাকে, এই যে বাস্তু রেমেডিস করা উচিত। এবং দক্ষিণ পূর্ব কোণে বাস্তু রেমেডিস করুন আর যাই করুন, অবশ্যই সন্ধ্যাবেলা একটা লাল রঙের ক্যান্ডেল জ্বালাবেন। দক্ষিণ পূর্ব কোণকে যত পজিটিভ রাখবেন, যত রেড কালার রাখবেন, এবং দক্ষিণ পূর্ব কোণকে যত মানে ফ্র্যাগনেন্সে ভরিয়ে রাখবেন, সুন্দর গন্ধ থাকবে দক্ষিণ পূর্ব কর্নারে গেলে, তত আপনার মানিটারি জায়গাটা উন্নত হবে এবং আপনার মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। দক্ষিণ পূর্ব কোণ যদি কোনো রকম ভাবে ড্যামেজ থাকে, সেই বাড়িতে কোনো দিন অর্থ আসলেও অর্থ ভালো মতন শান্তিতে ভোগ করা যাবে না। এই জায়গাগুলো আপনাদের সবার আগে বুঝতে হবে। এগুলো হচ্ছে ইউজেজ অফ অ্যাস্ট্রোলজি। দেখুন কোন প্ল্যানেটস কোথায় আছে, তার সেটা আপনার কন্ট্রোলে নেই, অবশ্যই কন্ট্রোলে আছে। আপনি যেরকম কর্ম করেছেন সেইভাবে কিন্তু মানে আপনার প্ল্যানেটস বসেছে। আপনি যে যতটা ভালো আছেন সেটা আপনারই কর্মের ফল, আপনি যতটা খারাপ আছেন সেটা আপনারই কর্মের ফল। এটা বুঝে নিতে হবে। এটা যদি না বুঝে, কেন ম্যাডাম আমার কেন ভাগ্যের উন্নতি হচ্ছে না, আমার কিছুতেই, দেখুন সবার যেমন হাইট লম্বা হয় না, এক একজনের ফিজিক এক এক রকম হয়, এক একজনের চোখ এক এক রকম হয়। আপনি যতই স্কিন করুন, যত্ন করুন, আপনি কোনোদিনই একজন আরেকজনের মতন সুন্দর হয়ে যায় না। কিছু মানুষ সৌন্দর্য বলুন, ফিজিক বলুন, জ্ঞান বলুন, কিছু জিনিস নিয়ে আসে। এই জন্য মানে কাউকে অনুসরণ করা ভালো, কিন্তু কাউকে কপি করা ভালো না। এটা খুব ডেঞ্জারাস জিনিস। কাউকে দেখে আমি খুব ইন্সপায়ার্ড হতে পারি। কাউকে দেখে আমি খুব ভালো লাগতে পারে, যেমন আমার কারো স্টাইল স্টেটমেন্ট খুব ভালো লাগে। যেমন আমার ছোটবেলায় লিজা রেকে খুব ভালো লাগতো। আমি যখন ক্লাস 4 বা 3 পড়ি সময় লিজা রে, মানে আমার খুব মডেলিং খুব পছন্দ ছিল ছোটবেলায়, এখনো আছে। মডেলিং মানে নিজে মডেলিং করা, মানে মানে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। তখন 92-তে ঐশ্বর্য রাই বোধহয়, তখন ওই সময় আমার মাসিরা সব ম্যাগাজিন পড়তো, সানন্দা, ওখানে সব ল্যাকমির ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এই যে সুন্দর করে নিজেকে রিপ্রেজেন্ট করা। কিন্তু আমাদের ফ্যামিলিতে কিন্তু কেউ এরকম নয়, কিন্তু আমার খুব ভালো লাগতো। তো যত আপনি নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবেন, তত আপনি অন্যের মধ্যে পজিটিভিটি আনতে পারবেন। কিন্তু আমি যদি ভাবি আমি লিজারের মতন আমার
চেহারা হয়ে যাবে, লিজারের মতন স্কিন হয়ে যাবে, এটা কখনোই নয়। কাউকে কাউকে অনুসরণ করতে পারে, কাউকে ভালো লাগতে পারে, তার মানে তাকে তার মতন হয়ে যাওয়ার ব্যাপার না। হ্যাঁ আমি জানি, আমাকে মেসেজ করেছে। এই ব্যাপারটা সবার আগে বুঝতে হবে যে আমি ওর মতন হতে পারবো না, ওর অর্থভাগ্য নিয়ে এসেছে। আচ্ছা ম্যাডাম, আমার বন্ধুকে আমি পাঠালাম, ও এখন একটা দারুণ চাকরি পেয়ে গেল, আমি তো পেলাম না। আপনার ভাগ্যে সেটা নেই, সেটা বুঝতে হবে। আমি পাচ্ছি না তার মানে এটা না যে আমি যতটুকু পাবো তার মধ্যে কিন্তু একটা আমার একটা লিমিটেশনস আছে, সেটার থেকে আমি জিনিসটাকে বৃদ্ধি করতে পারি। যেটা আমার নেই সেটা আমি পাবো না, কিন্তু আমার কি আছে সেটা আমি জানি না, এবং আমার কি নেই সেটাও আমি জানি না, মাপা তো যায় না। ও অর্পিতা, ওগুলো বাদ দাও। হ্যাঁ অবভিয়াসলি, আর যাদের কর্ম ভালো তারাই সমস্ত কথা মেনে চলতে পারে। দেখুন, কাউকে মানতে গেলে, কাউকে ভালোবাসতে গেলেও কিন্তু নিজের মধ্যে সেই গুণটা থাকা দরকার। সবাই ভালোবাসতে পারে না। অনেকে বলে যে ও আমাকে কেউ ভালোই বাসলো না, আমাকে কেউ বুঝলোই না, কিন্তু আমি কি ভালোবাসার মতন বা আমি কি বোঝার মতন, সেটাও তো ইম্পর্টেন্ট। আচ্ছা লাস্ট যেটা বলবো সবই তো বললাম। ও সেটা হচ্ছে উপায়, একটা জিনিস বলি, খুব সিম্পল উপায়। দেখুন কিছু জিনিস খুবই ভালো, সেগুলো যেমন ধনতেরাসের পুজো আমি বলি, গণেশ পুজো নিয়ে লাইভ করবো। গণেশ ভীষণ প্রসপারিটির দেবতা। প্রসপারিটি মানে কিন্তু শুধু টাকা না, প্রসপারিটি মানে জ্ঞান। গণেশ কিন্তু নিজে শাস্ত্র রচনা করেছিলেন, তাই না? তিনি মহাভারত লিখেছিলেন। ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকদিন স্নানের সময়, স্নানের পর যখন পুজো করতে বসেছেন, তখন হলুদ চন্দন, হলুদ চন্দন কিন্তু কিনতে পাওয়া যায়। এটা একটা নাম আছে, আমি বলে দিচ্ছি আপনাদের, অ্যামাজনের নামটা আমি এখন মনে করতে পারছি না। আমি হলুদ দিয়েও চন্দন, মানে হলুদ চন্দনও কিনতে পাওয়া যায়, দাঁড়ান আমি বলে দিচ্ছি। এই চন্দনটা আপনারা কিনবেন, এটা খুব ভালো পুজোর সময়। সাদা চন্দনের মতো এটা মিক্সড করে করা হয়। যখন সেটা দরকার সেটা আবার পাওয়া যায় না। যেটা মহাদেবের খুব ফেভারিট ইনফ্যাক্ট। হুম, এটাকে অর্গানিক চন্দনও বলে, এটা অমৃতমও বলে। একটা অমৃতম বলে একটা আছে, একটা হরিদর্শন আছে। এটা মানে স্যান্ডেলটা না ইয়েলো কালারের হয়, ঠিক আছে? এই চন্দনটা না, অষ্টগন্ধা না, এই চন্দনটা লিকুইডও পাওয়া যায়, গুঁড়োও পাওয়া যায়। এই চন্দনটা পুজোর তো ব্যবহার করবেনই। আর চন্দনটা নিয়ে এইটুকু জায়গার মধ্যে, এই যে জুপিটারের জায়গাটা, জুপিটার মানে কিন্তু বারবার একটা কথা বলছি, জুপিটার মানে টাকা নয়, জুপিটার মানে হচ্ছে স্টেবিলিটি। এই জায়গাটাকে ওই ইয়েলো চন্দনটা দিয়ে এই জায়গাটা বুস্ট করবেন, এবং মানে এই জায়গাটাকে রাব করবেন। রাব করতে করতে বলবেন, নারায়ণ আমি তোমাদের অনেকে অনেক মন্ত্র পড়েন, যে কৃষ্ণায় বাসুদেবায় হর পরমাত্মা, এই মন্ত্রটা অনেকে পড়েন। মন্ত্র পড়লেও হয়, না পড়লেও হয়, কিন্তু নারায়ণকে বলবেন যে নারায়ণ হচ্ছে পালন কর্তা, তাকে বলবেন ভগবান আমি সমস্ত কিছু তোমাকে সমর্পণ করলাম, আমার ভালো মন্দ যা আছে সবটাই তোমাকে দিলাম, বাকি তোমার ইয়ে, আমার এরকম প্রবলেম চলছে, তুমি আমার এই প্রবলেমটা সলভ করে দাও। লেফটেও করতে পারো, রাইটেও করতে পারো, যা খুশি, লেফট রাইটের কোনো ব্যাপার নেই। হ্যাঁ আমি কিন্তু আগে চন্দনটা আহ অনেকভাবে চন্দনটা করাও যায়। সেটা হলুদ দিয়ে বাটা যায়, এমনি যে কসুরি টারমারিক আছে সেটা দিয়ে চন্দন পাটার মধ্যে একটু কর্পূর দিয়ে ভালোভাবে বেটে নেওয়া যায়। এখন তো সবই কিনতে পাওয়া যায়। হ্যাঁ কেশর চন্দন, যে কোন ভাবে হোক। আর সেই চন্দনটা একটু এখানে লাগাবেন নারায়ণকে পুজো করতে করতে, সেটা নিয়ে একটু চন্দন বুকের মাঝখানে ঠিক মিডিলে লাগাবেন, এবং ঈশ্বরকে বলবেন তুমি আমি আমি যেন তোমার কৃপার অংশ হতে পারি, এবং তোমার এই মানে তুমি আমাকে অসীম কৃপা করো। এইটা যদি প্রত্যেকদিন করতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্থের যে ব্লকেজ গুলো আছে সেগুলো কেটে যাবে। কিন্তু বারবার একটা কথা বলছি, যতই এটা তো উপায়, হ্যাঁ, আরেকটা উপায় বললাম, সাউথ ইস্ট কর্নার, দক্ষিণ পূর্ব কোণে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা রেড কালারের ক্যান্ডেল জ্বালান, এটা ভীষণ এফেক্টিভ। সেন্টেড হলে আরো ভালো হয়। এবং দক্ষিণ পূর্ব কোণে একটা ওই ধুনিগুলো পাওয়া যায়, সেগুলো জ্বালাবেন, ওই জায়গাটা স্মেলও হবে। না, নতুন বাড়িতে শিফট তো আমি অনেক আগেই করেছি, অ্যামাজনে পাবে আন্টি, অ্যামাজনে পাবে।
9টা কি বেজে গেছে? ও রত্নের মেসেজ, যারা রত্নের মেসেজ করছেন লাইভটা শেষ হয়ে গেলে তারপরে মেসেজ করবেন। আচ্ছা, এই হলো ব্যাপার। এবার আপনাদের কিছু কোয়েশ্চেন থাকলে আপনারা করুন। আর একটা হরোস্কোপকে কি করে আপনি বিচার করবেন সেটা অত সহজ না, মানে এক একটা এক এক রকম ফর্মুলাতে চলে। এটা কিন্তু ওরকম ভাবে হয় না যে সেকেন্ড হাউসে এটা মানেই আমি কিছু করিনি সুপর্ণা, কোনো ম্যাজিক নয়। দেখো, ম্যাজিক ঈশ্বরই করেন, আমি একটা জাস্ট মাধ্যম, যে তোমার যা যা আছে তোমাকে তার মাঝখানে সেই কানেকশনটা তৈরি করে দেওয়া। ঈশ্বরের কৃপা ছাড়া আমরা আমরা অত্যন্ত একটা সাধারণ, মানে অতি ক্ষুদ্র, মানে ন্যানো পার্টিকেল আমরা একটা ঈশ্বরের মাঝখানে, এই ইউনিভার্সে। ঈশ্বর যে আমাকে কৃপা করেন যাতে আমি তোমাদের ভালো কিছু করতে পারি, তার জন্য আমি ভগবানের কাছে, মানে কি বলবো, আমি ভগবানকে রোজই খুব ধন্যবাদ জানাই। এবং সবসময় আমার একটা প্রার্থনা থাকে, আমি যেন এমন কিছু করে যেতে পারি যেটা 100 জন না হোক, 10 জন হলেও যেন তার জীবনে ভালো কিছু আমার প্রভাব থাকে, তাই না? তো এইটাই তো ভালো কিছু, আর কিছু কিছু নয়। পছন্দ করতাম না, আমাকে হলুদ পরলে খুব বিরক্ত লাগতো। হ্যাঁ, এইটা কোনো কেন ইয়েলো অনেকে ইয়েলো পছন্দ করে না। ইয়েলোটা সবসময় যে ড্রেসে ভালো লাগে, ইয়েলো কিন্তু সবাই ক্যারিও করতে পারে না, ইয়েলো ক্যারি করা খুব মানে ডিফিকাল্ট। প্রচুর মানুষ মেসেজ করছেন। মেষ রাশির মারক গ্রহ কি? মেষ রাশির না, গ্রহ দিয়ে লগ্ন থেকে কিন্তু মারক হয়। ক্যালেন্ডারে শিবলিঙ্গর পিকচার ওই ক্যালেন্ডার ঘরে রাখা, হ্যাঁ। সেকেন্ড হাউসে জুপিটার, সেকেন্ড হাউসে জুপিটার কেতু, মিথুন লগ্ন, মিথুন লগ্ন মানে হচ্ছে কর্কটে। আচ্ছা, কম্বাস্ট উইথ সান, আমার কোনো স্টেবল ইনকাম নেই, কি করব? পুরো হরোস্কোপ দেখতে হবে গো। কি পিএলআর? পিএলআর মানে তো প্রাইম লেন্ডিং রেট, এটা তো ব্যাংক ঠিক করে, এটা তো একটা ইকোনমিক্যাল ভার্সন। হ্যাঁ নবনীতা, রেকর্ডেড শোনো। অষ্টগন্ধা চন্দন হলেও হবে। 15ই আগস্ট, হ্যাঁ। মীন লগ্ন শনি অষ্টমে, মীন লগ্ন শনি অষ্টমে, মীন লগ্ন মানে হচ্ছে শনি তুলা রাশিতে। আচ্ছা, তাহলে কি স্টেবিলিটি আসবে না? বৃহস্পতি মকর রাশি, পুরো হরোস্কোপ না দেখে এরকম করে বলা যায় না। শনি কোন নক্ষত্রে আছে সেটা দেখতে হবে। এই যে আহ চন্দ্রের অন্তর্দশা কতদিন চলবে সেটা তোমার কিসের দশা চলছে তার উপর ডিপেন্ড করে। পূর্বালি, হ্যাঁ, থ্যাংক ইউ। কেশর চন্দন হোক, অষ্টগন্ধা চন্দন হোক, ইয়েলো চন্দন সার্চ করবে তাহলেই হবে। ড্রাইভিং লাইসেন্স পেয়েছো? লাইসেন্স পেলেই কিন্তু হবে না, লাইসেন্স অনেকের কাছেই থাকে, ড্রাইভিংটা ঠিক করে করো। এই রে শুক্রবার, আমি তো দেখিনি। ও ওই পিএলআর বলছো? দেখো, পাস্ট লাইফে রিগ্রেশন করে। আচ্ছা, পাস্ট লাইফ রিগ্রেশন, আমি তো পিএলআর মানে ওটা ভাবছি ব্যাংকিং সেক্টরে, যেহেতু অর্থভাগ্য নিয়ে লাইফ হচ্ছে, আমি বললাম তুমি এটা জিজ্ঞেস করছে। নীলা নিয়ে লাইভ করে লাভ নেই, আমি কারোর মনের মধ্যে ওইটা তৈরি করতে চাই না। যে যেটা শোনো, যে শুনবে না, যে জানবে না, সেটা তার ব্যাপার। গুপ্ত শত্রু বলে কিছু হয় না। আর গুপ্ত শত্রু বড় বড় নেতা মন্ত্রীদেরও থাকে, বড় বড় ইয়েদেরও থাকে। সাধারণ মানুষের আপনার গুপ্ত শত্রু একমাত্র আপনার মধ্যে থাকা প্রবণতাগুলো, রিপুগুলো। আর যেটা বিষয়, যেটা একজন বললো যে দ্বিতীয় ভাবে ওর রয়েছে হচ্ছে কেতু, আর কি বললো যেন একটা, মিথুন লগ্ন যার ক্ষেত্রে বললো। এতগুলো গ্রহ একসাথে থাকা মানেই কিন্তু খারাপ তা দেখলে হবে না। অনেক সময় দারুণ ফল দেয়, বিদেশে গিয়ে ইনকামও বোঝায়, সেটা পুরো হরোস্কোপ দেখতে হবে। চন্দনটা, ইয়েলো চন্দন সার্চ করবে, দেখবে অনেক রকম চন্দন তোমাকে অ্যামাজনে দেখাবে। সব দশাই ভালো, শনির দশাতেও দারুণ দারুণ ফল হয়, রাহুর দশাতেও আপনি দারুণ ফল পেতে পারেন, আবার শুক্রের বৃহস্পতির দশাতে আপনার কারুর ক্যান্সারও হতে পারে, এরকম কোনো ব্যাপার না। না, কুণ্ডলীর সাথে হাতের রেখার কোনো সম্পর্ক না। মারকপতি মানে কি? মারকপতি মানে হচ্ছে যেই গ্রহটা তোমার অন্য গ্রহকে নেগেটিভ ফল দেবে। ইনফ্যাক্ট মারকপতির যদি দশা অন্তর্দশা এমন ভাবে পড়ে, যেটা যদি অষ্টমের সাথে কানেক্টেড হয়ে যায় বা দ্বাদশের সাথে কানেকশন হয়ে যায় প্রত্যন্ত দশা, তাহলে সেই মারকপতির অন্তর্দশাতে মানুষের মৃত্যু হতে পারে আচমকা। কি
কেতুর মহাদশাতে সাজগোজ করলে আবার কি কথা? বাস্তু রেমেডিস এমনও হয়েছে যে স্থাপন করার 5 দিনের মধ্যে, মানে এমনও হয় যে বাস্তু রেমেডিস বুকিং করেছে, শুধু প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, ওই ফ্ল্যাটটা সে 7 বছর ধরে বিক্রি করতে পারছিল না, তার বুকিং করেও হয়েছে। এটা ঈশ্বরের কৃপা, আর কিচ্ছু না। 7:30 পেয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ অর্পিতা, তোমাকে পাওয়াটাও আমার একটা প্রাপ্তি। স্ক্রিনশট দিয়ে শাড়ি করে ইয়েলো চন্দনের, ও আচ্ছা, দেখছি, শেয়ার করব। আমার অর্থভাগ্য কেমন একটু বলবেন? মিলিকা বন্দ্যোপাধ্যায়। সেটা আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটু অর্থভাগ্য বলে কিছু হয় না, এটাই নিয়েই তো লাইফটা করলাম। অর্থভাগ্য পুরোটাই ডিপেন্ড করে পুরোটার ওপর। আপনি হরোস্কোপে লিখেছেন অনেক অর্থবিদ ব্যবসা করে বেশি উন্নতি তো হয়নি, শনিকে তো এক ঘরে যে কোন ঘরে বলতে পারছি না, কেন উন্নতি হবে না? লগ্নটা বলুন। আর তাছাড়া প্রতিকার করতে হবে, অতসদি যোগ আছে, কিন্তু যোগটা আমি পাবো কি করে? ধরুন আজকে আপনি লাইভ দেখছেন আপনার ফোনে নেট আছে বলে, আপনার স্মার্টফোন আছে বলে, আপনার নেটটা শেষ হয়ে গেলে আপনি আর লাইভটা দেখতে পারবেন না। তার মানে কিন্তু এরকম নয় যে আপনি আহ অমৃতম দেখো, আমি অ্যামাজনের কোনো জিনিস নিয়ে তো এটা, আচ্ছা এই তো আমি এই তো সার্চ করে রেখেছি, এইরকম দেখতে হয় অ্যামাজনে। হ্যাঁ, ধূনি ধূপগুলো এমনি ধুনোও দিতে পারেন। অদিতি দেখতে পাচ্ছি। হ্যাঁ, শেয়ার করবে। পুনর্জন্ম নিয়ে লাইভ করলে, পুনর্জন্ম লাইভটা 1.5 ঘন্টার মধ্যে শেষ করাটা ডিফিকাল্ট হবে, প্রচুর ব্যাপার আছে। আর হ্যাঁ, পাস্ট লাইফ রিগ্রেশন করে লাভ কি? পুরোনো জন্মে তুমি কি ভুল করেছো? কর্কট লগ্ন, তাহলে কর্কট লগ্ন মানে এটা বসে আছে সিংহ রাশিতে, সিংহ রাশিতে শনি কেতু বসে আছে। আমি বাস্তুর প্রতিকার করি, মানে বাস্তুর কোনো করি না। যেটা বাস্তু ভিজিট বলে বা বাস্তুর বুকিং সেরকম ভাবে হয় না। আমার লাইভ গুলো দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ওটুকু নিজেদেরই জ্ঞান হয়ে যাবে, ওটা নিজেরা করুন। এবার যেটা বিষয় সেটা হচ্ছে বাস্তু রেমেডিজ, ওটা একটা জিনিস, এটা নিয়ে গিয়ে দেওয়ালে পুঁতে দিতে হয়, এটা দারুণ জিনিস। গোপীচন্দনও বলে অনেকে। আমি তো ব্র্যান্ডটার নাম বললাম, অমৃতাম, AMRUTAM। ইয়েলো চন্দন মারুন না, হরিদর্শন আছে আরেকটার নাম, ইয়েলো চন্দন করলেই হয়ে যাবে। আচ্ছা, বলুন আর কি প্রশ্ন আছে? একটা হরোস্কোপকে অনেক রকম ভাবে গার্ড দেওয়া যায়, আর একটা সময় থাকে। আর একটা জিনিস হচ্ছে, যে কোনো জিনিসের একসেপ্টেন্সও খুব দরকার। দেখতে সুন্দর কিনা হরোস্কোপ দেখলে বোঝা যায়। হ্যাঁ, দেখুন অনেক আছে দেখতে খুব, মানে দেখতে সৌন্দর্যটা ওরকম ভাবে ডিপেন্ড করে না, দেখতে সৌন্দর্যটা কিন্তু কে কত ফর্সা, কে কত লম্বা তার উপর ডিপেন্ড করে না। অনেকের মধ্যে একটা ম্যাগনেটিক পার্সোনালিটি থাকে। অনেক আছে খুব ডার্ক টোন কিন্তু এত সুন্দর কথা বলে। প্রিয়াঙ্কা চোপড়াকে কি তদানীন্তন সুন্দরী বলা যায়? যদি ওরকম ভাবে বলা যায়, কিন্তু স্মার্টনেস, তার কথা, তার পার্সোনালিটি, তার প্রোনাউন্সিয়েশন অফ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি মাচ স্মার্ট। ওর মধ্যে একটা ম্যাগনেটিক ব্যাপার আছে। আবার আপনি ওই রকমই দেখতে একটা নর্মাল মানুষকে গিয়ে দেখুন, তাকে আপনার নাও ভালো লাগতে পারে। থ্যাংক ইউ সৌমলিমা। তোমার বাবা কেমন আছে? সেকেন্ড হাউস জুপিটারকে তো আমি বলছিলাম দিদি, সেকেন্ড হাউসে জুপিটার মানেই তো বললাম ভালো নয়। অথচ দেখো তোমার মিথুন লগ্ন মানে কর্কটে বৃহস্পতি, কিন্তু কেতু যুক্ত হয়ে রয়েছে। কেতু যুক্ত মানে হচ্ছে একটা মানুষ, একটা যে কোনো প্ল্যানেট যদি কেতু যুক্ত হয়, তার মানে ধরতে হবে সেই প্ল্যানেটসটা ড্রাঙ্ক হলে যেরকম হয়, মানে একটা মানুষ ওভারলোড হয়ে গেছে ড্রাঙ্ক করতে করতে, আহ তাহলে তার যেরকম অবস্থা হয়, কেতু যুক্ত, আর কেতু যদি খুব কাছাকাছি চলে আসে গ্রহের সাথে, তাহলে তারই অবস্থা হবে। তাহলে গ্রহটারও সেরকমই অবস্থা হবে। মানে ওরকম কোনো ব্যাপার নেই যে ধরুন কারোর স্যাটার্ন আর কেতু একসাথে রয়েছে, তাহলে কেতু শনি যুক্ত হয়েছে মানে কেতু তো পীড়িত হয়েছে। কেতুর কাজই হচ্ছে অন্য গ্রহকে ডিস্টার্ব করে দেওয়া। কি হলো সুস্মিতা দাস চ্যাটার্জি, বুঝলাম না। সপ্তমে চন্দ্রকেতু, এটা একটা অর্থভাগ্য নিয়ে প্রশ্ন হচ্ছে। স্যাটার্ন 11th হাউসে মেষ লগ্ন, কেরিয়ারে প্রোগ্রেস হচ্ছে না। তাহলে আপনার তো দেখুন মেষ লগ্ন, একাদশে শনি। এবার একাদশে শনি কত নম্বর নক্ষত্রে আছে বলুন? একাদশ মানে হচ্ছে আপনার কুম্ভ রাশিতে শনি বসে আছে। 23 নম্বর, 24 নম্বর না 25 নম্বর নক্ষত্রে? যদি 23 নম্বর নক্ষত্রে থাকে তাহলে মার্সকে দেখতে হবে। 24 নম্বর নক্ষত্রে থাকলে তাকে শনি শুধু একা বসে আছে কিনা সেটা দেখতে হবে। সবকিছু দেখতে হয়। এই পূর্বজন্ম নিয়ে লাইভ তো 15 তারিখে, তুমি জানো না? তুমি নোটিফিকেশন পাওনি?
প্রতিকার মানে হাতে এক গাদা পাথর পরে নেওয়া নয়, ঠিকঠাক ভাবে রত্ন মন্ত্র পড়া। এই যে অনেকে বলে আমি এই তো এতদিন ধরে পান্না পড়ে আছি, তাহলে যেই পান্নাটা খুলে আমি পান্না পড়ালাম হঠাৎ করে তার মধ্যে চেঞ্জেস আসলো। দেখুন, দীক্ষা 4 প্রকারের হয়। খুব ভালো প্রশ্ন করেছে অপর্ণা দি, এটা নিয়ে বলি। দীক্ষা 4 প্রকারের হয়। একটা হচ্ছে, যে দীক্ষাকে আমরা দীক্ষা বলি শারীরিক দীক্ষা, সেটা হচ্ছে গুরুর কাছে গিয়ে নিতে হয় এবং সেটা কানে কানে হয়। ঠিক আছে, সেটা সেটা হচ্ছে শারীরিক দীক্ষা। আরেকবার প্রশ্নটা করো। এখন না, এখন না, আমি এটা বলে নি তারপর। এই বছরটা না কারোরই ঠিক মতন কাজ হচ্ছে না। এই বছরটা যেতে দাও, ঠিক হবে। হবে হবে, অত ভাবো কেন গো? ভগবান যখন সবকিছু দিয়েছে তার কারণও আছে, অত ভেবো না। ঠিক হবে, দেখো সবসময় ভাববে কি হবে, হতেই হবে, না হওয়ার কই আছে। কি একটা কথা বলছিলাম, হারিয়ে গেল কথাটা। কি বিষয় একটা কথা বলা শুরু করলাম, তারপর দারিদ্র দোষটা বলবো। হ্যাঁ, রত্ন দীক্ষা 4 রকমের হয়। একটা হচ্ছে শরীরের দীক্ষা। শরীরের দীক্ষা হচ্ছে আহ গুরুর কাছে গিয়ে দীক্ষা নিতে হয় এবং কানে কানে হয়। একটা হয় হচ্ছে আত্মার দীক্ষা। আত্মার দীক্ষা হচ্ছে যেটা রত্ন পড়ানোর সময় আপনাদের করানো হয়। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটাই আত্মার দীক্ষা। এবং আত্মার দীক্ষাতে শরীর আহ ইনভলভড হয় না, শুধু মন ইনভলভড হয়, মানে আত্মা ইনভলভ হয়। এই জন্য দেখুন আমরা ফোনে ফোনে কাজটা করছি, মানে ইন্দ্রিয়কে ইনভলভ করছি, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক। আগেকার দিনে এই আত্মার দীক্ষা রত্ন পড়ানোর মাধ্যমেই হতো, কিন্তু তখন নিয়ম ছিল হচ্ছে একটা অন্ধকার ঘরে বসে দুজনে এই জিনিস কাজটা শিখবে, কিন্তু তখন শুধু একটা পিদিম জ্বলবে, মানে একটা প্রদীপ জ্বলবে, প্রদীপের শিখা থাকবে, কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না, শুধু শুধু প্রদীপের শিখাটার দিকে কনসেন্ট্রেট করতে হবে। এটা হচ্ছে আত্মার দীক্ষা। নেক্সট হচ্ছে তন্ত্র দীক্ষা। তন্ত্র দীক্ষা হচ্ছে আহ তান্ত্রিকরা নেয় এবং সেটা কিন্তু অমাবস্যা বা কৃষ্ণপক্ষে হয়। সূর্যগ্রহণের সময় তন্ত্র দীক্ষা সব থেকে ভালো হয়। এবং তন্ত্র দীক্ষা নিলে সংসারে পুরোপুরি ইনভলভ থাকা যায় না। তন্ত্র দীক্ষা অ্যাকচুয়াল যে তন্ত্র, সেটা কিন্তু মানুষের ভালো করার তন্ত্র, মানে নিজেকে জানা। কিন্তু আজকালকার দিনে তান্ত্রিকরা সেটা নেগেটিভ কাজে ব্যবহার করেন। কিন্তু তন্ত্র দীক্ষাতে কিন্তু নিজের প্রিয়জনকে উৎসর্গ করতে হয়, এটা সাধারণ জন্য নয়। আর নেক্সট হচ্ছে সন্ন্যাস দীক্ষা। সন্ন্যাস দীক্ষা যেটা স্বামী বিবেকানন্দ নিয়েছিলেন বা দয়ানন্দ সরস্বতী নিয়েছিলেন। সন্ন্যাস দীক্ষা নিলে সংসার ছেড়ে দিতে হয়। এই 4টে দীক্ষার মধ্যে সব থেকে ভালো দীক্ষা হচ্ছে সন্ন্যাস দীক্ষা, তারপর হচ্ছে আত্মার দীক্ষা। যারা প্রপারলি দীক্ষার মাধ্যমে রত্ন না ধারণ করেছেন, কোনো বীজ মন্ত্র জপ করেন না, তাদের কিচ্ছু হবে না। নেক্সট বার্থ নিয়ে যখন হবে তখন নিশ্চয়ই প্রিভিয়াস বার্থ তো হবে। আর পূর্ব জন্মে আমরা কি করেছি সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, যেটা করে ফেলেছি সেটা করে ফেলেছি। নেক্সটটা যেন আর ভুল না হয় এবং বর্তমানটা যেন ভুল না হয়, দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট। আমি কি করেছি আমার জানার দরকার নেই, আমি আর খারাপ কিছু করব না। এবার যেটা বিষয় সেটা হচ্ছে দারিদ্র দোষ নিয়ে বলছিল। দারিদ্র দোষ মানে হচ্ছে, অনেকে বলেন রবি শুক্র একসাথে থাকলেই দারিদ্র দোষ হয়। হাজবেন্ডের ইকোনমিক কন্ডিশন কোনোদিনই বোঝা যায় না। যারা আমাকে মেসেজ করছেন তারা একটু পরে মেসেজ করুন রত্ন নিয়ে, পরে। হ্যাঁ, আমি রত্ন বুকিং নেব, কিন্তু এটা শেষ হলে। সুস্মিতা দাস চ্যাটার্জি, আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে হরোস্কোপ বিচার করান। প্রিভিয়াস বার্থ আর একটা আলাদা সিস্টেমে জানা যায়, কিন্তু সেটা না জানাই ভালো, এটা খুব বাজে জিনিস। বরকে নিয়ে বকাবকি করলাম যে হবে না বলে, কি ভাবো সব ভালো হতে হবে, বেচারা বকাকে। আচ্ছা, হ্যাঁ, একজনকে পজিটিভ, একজন নেগেটিভ হতেই পারে, এরকম না যে কেউ সবসময় পজিটিভ কথা বলে। এমন না যে আমি সবসময় পজিটিভ ভাবতে পারি, মাঝে মাঝে যে কোনো ব্যাপারে অনেক সময় মন নেগেটিভ হতে পারে, তখন আরেকজনকে পজিটিভ হতে হয়। যাই হোক, দারিদ্র দোষ মানে হচ্ছে রবি শুক্র একসাথে থাকলেই কিন্তু ভালো দারিদ্র দোষ হয় না। রবি শুক্র একসাথে থাকলে সেটা ভীষণ ক্রিয়েটিভও দেখায়, প্রচন্ড ক্রিয়েটিভ এটা ব্যাপার। রবি শুক্র একসাথে থাকলে অনেক রকম শারীরিক সমস্যা তৈরি হতে পারে। কিন্তু রবি শুক্র যদি এমন কোন ভাবে থাকে, কোন ভাব? লগ্নে, দ্বিতীয়, পঞ্চমে, একাদশে। লগ্ন, দ্বিতীয়, পঞ্চম, একাদশ, এই 4টে ঘরে যদি রবি শুক্র একসাথে থেকে একই নক্ষত্রে থাকে এবং সেখানে যদি শুক্র দুর্বল হয়ে যায়,
তাহলেই দারিদ্র দোষ তৈরি হয়, না হলে দারিদ্র দোষ তৈরি হয় না। বুকিং পাচ্ছেন না ওই কারণেই বুকিং পাচ্ছেন না, কারণ সবাই জানে আমার কাছে যারা একবার আসবে তাদের মধ্যে 90% কখনো তাদের আর কোনোদিন প্রবলেম এমন কিছু হয় না যাতে তাদের প্রবলেমে তাদের পড়তে হয়। ওই জন্যই অত ভিড়, ওই জন্যই এখানে আমি কাউকে, আমার একটা রেস্ট্রিকশন আছে দেখার, আমার অনলাইনে চেম্বার সবকিছু মিলিয়ে তো আমাকে করতে হবে। হ্যাঁ 10% লোক কখনোই ভালো বলবে না, 10% লোকের কাছে সব দোষ অন্য লোকে করছে বলে তাদের ক্ষতি হচ্ছে, তাদের কখনো ভালো করা যায় না। হ্যাঁ মনিকা, ওভাবেই করতে হবে। আগের দিন নিরামিষ খেলেও হয় না খেলেও হয়, মাংস আর ডিমটা না খেলেই ভালো হয়, মাছটা খাওয়া যেতে পারে। আচ্ছা, আর কারোর প্রশ্ন থাকলে করুন। বাস্তু রেমেডিস নিয়ে প্রচুর মানুষ মেসেজ করছেন, মানে যেই লাইভে বললাম অমনি। বাস্তু রেমেডিস যখনই করবেন, বাস্তু রেমেডিস এর নিয়ম হচ্ছে বাস্তু রেমেডিস যে কেউ অ্যাপ্লাই করতে পারেন, বাস্তুতে প্রবলেম থাকলেও করতে পারেন, না থাকলেও করতে পারেন। ঠিক আছে, প্রবলেমেটিক বাস্তুতে বাস্তু রেমেডিস একটু একটু হাই কোয়ালিটি ইউজ করতে হয়, আর নর্মাল বাস্তুতে নর্মাল বাস্তু রেমেডিস। তবে বাড়ির জন্য ছোট দোকান, গুদাম ঘর, যে কোনো জিনিস করলেই কিন্তু ইউজ করা যায়। কি করলে ওরম করে ভেনাসকে ভালো করা যায় থরি? ভেনাসকে ভালো করার একটাই উপায় যে প্লিজেন্ট পার্সোনালিটি থাকা দরকার, সুন্দরভাবে কথা বলা। যাদের ভেনাস খুব ভালো তাদের একটা গ্লো থাকে আলাদা, তারা কথাও সুন্দর করে বলে। না এমন না যে পোকরাজ পড়লেই কাজের জায়গা চেঞ্জ হয়ে যাবে, পোকরাজ পড়লে তার সামনে তোমার হাজবেন্ডের কি হয়েছিল তুমি কি ভুলে গেছো? যে বসতেই পারতো না, সে সেখান থেকে তার, তোমাদের উচিত জানো তো একটু এগুলো শেয়ার করা। আমি একটা জিনিস সবাইকে বলি, অনেকে আমাকে প্রচুর মেসেজ করেন যে দিদি এটা আছি ওটা আছি ভালো আছি, কিন্তু আপনারা যদি সেগুলো একটু ভিডিও করেন, সেগুলো পুজোর সময় সবার ভিডিওগুলো আপলোড করা হবে। আমার ইচ্ছা আছে সেপ্টেম্বর থেকে সবকিছু করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্বালি মেয়েকে দেখো তো, মেয়ের কাছে যাও। তো আপনারা ভিডিও শেয়ার করুন নিজের অভিজ্ঞতার কথা, আপনারা কতটা ভালো আছেন। একটা ভালো হাজার হাজার মানুষকে উদ্দীপ্ত করতে পারে। এখানে কোনো মার্কেটিং পলিসি নেই, আমি একদম পরিষ্কার বলছি। মার্কেটিং এর জায়গায় কি আমি আর আছি? কোনোদিনই ছিলাম না। যে জায়গাটা আমি তৈরি করেছি, আহ সেই জায়গাটা কিন্তু আমি নিজে তৈরি করেছি। আজকে একটা বড় সংবাদ মাধ্যম প্রোগ্রামের সাথে কথা হয়েছে, তারা নিজেরা অ্যাপ্রোচ করলেন শুটিং এর জন্য। দেখছি, চিন্তা করছি সময় দিতে পারবো কিনা, পুজোর সময় হবে ভিডিওটা, আমি অতক্ষণ শুটিং এর জন্য যেতে পারবো কিনা। আমার আবার এগুলো ভালো লাগে না কিন্তু যাই হোক, আস্তে আস্তে আর অনেক বড় বড় জায়গা থেকে এই জায়গাগুলো আছে, এগুলো তো আপনাদেরই ভালোবাসার, ঈশ্বরের কৃপা ছাড়া কোনোদিন সম্ভব ছিল না। আমার কাছে তো কোনো পুঁজিই ছিল না। অনেকে অনেক ষড়যন্ত্রকারীরা লাইভে এসে চিৎকার করেন, আচ্ছা উনি তো এটা করে এটা করেছে, এটাই তো আমার ক্যালি, কি করে কি করেছি, তাই না? কেউ কেউ ধরুন পার্লার বানাতে পারেনি, সে পার্লারে কাজ করতো, সে এত ভালো কাজ করেছে বলেই কিন্তু সে টাকাটা রোজগার করেছে, তবে সে জিনিসটা করেছে। এটাই তো আমি, যে নিজের ভাগ্য চেঞ্জ করতে পারে না সে কার ভাগ্য চেঞ্জ করে দেবে? আর কোনোদিন পিছনে কথা বলে কারোর সম্পর্কে খারাপ কথা বলে, এই যে আপনারা বলেন যে শত্রু, আমার কি শত্রু কম আছে? কিন্তু আমার কাছে আপনাদের ভালোবাসা আছে, ঈশ্বরের কৃপা আছে। এইটা কোন শত্রুকে কে কে কতক্ষণ টিকবে? ভালোবাসার কাছে সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু চাপা পড়ে যায়। হ্যাঁ আপনারা সবাই শেয়ার করুন। একটা মানুষ যখন ডিপ্রেসড হবে, হুম, ওই ভিডিওটা দেখে সে পজিটিভ হবে। যার বাচ্চা কথা বলতে পারছে না, আহ, সেই বাচ্চাটা যখন আজকে ভালো থাকবে, সেই বাচ্চাটার মা যেরকম শান্তি পেয়েছে, আপনি কতগুলো মাকে শান্তি দিতে পারেন? তাহলে এই এই ফেলো ফিলিংসটা আমাদের মধ্যে খুব হারিয়ে যায়। এই জন্য আমি সবাইকে বলি গ্র্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আমাকে সেদিন অনেকে, সেদিন রিকাউন্সিলিং ছিল, অনেকে আমাকে বলছে দিদি আমরা সেই প্রথম থেকে তোমার সাথে আছি, তুমি তুমি কি তুমি মনে রেখেছো আমাদের সব কথা, এটাই আমার অবাক লাগে। এখন তুমি কত অনেক জায়গায় পৌঁছে গেছো। আমি যেদিন শুরু করেছিলাম সেদিন আমি তাদেরকে যতটা ভালোবাসতাম, আজকেও তারা আমার কাছে ততটাই ইম্পর্টেন্ট। আমি কোনোদিন, আমাকে কখনো কোনোদিনই কোনো কিছু দিয়ে আহ, আমি নিজেকে প্রভাবিত করি না। কে কত দামি গিফট দিল, আর যে কিছু দেয়নি শুধু ভালোবাসা দিয়েছে, সেটুকু আমার কাছে গিফট, আমিও কিনতে পারি, আমার কাছে ভগবান সেটুকু টাকা দিয়েছেন। কিন্তু ভালোবাসাটা কেনা যায় না। এই জন্য অনেকে বলেন দিদি আপনি কি নেবেন, আপনি কি পড়বেন? আমি সবারটা আমার কাছে একদম ইকুয়ালি একসেপ্টেড। কিন্তু আমার কাছে খুব গ্র্যাটিটিউড রয়েছে যারা প্রথম থেকে আমার লাইভে ছিল, যারা আমাকে খুব সাপোর্ট করেছে প্রথম থেকে, তারা লাইভ শেয়ার করেছে, সব জায়গায় ট্যাগ করেছে,
তারা যখন আজকে যদি আমি এই গ্র্যাটিটিউডটা স্বীকার না করি, তাহলে আমি কি আমাকে কি ইউনিভার্স সাহায্য করবে? আমরা কি ভালো থেকে ভুলে যাই। আমরা এটা ভাবি না যে আমি ভালো আছি, আরেকজনকে ভালো করি। আমরা ভাবি না যে আচ্ছা আমি প্রবলেমে পড়লাম, তাহলে আরেকজনকে সাবধান করে দিই। এই সাবধান করে দেওয়াটা, কারোকে বিপদ থেকে বাঁচানোর মানসিকতা, এটাই ঈশ্বরের কৃপা। হ্যাঁ, এই তাকে আপনাকে অটোমেটিক্যালি ঈশ্বর কৃপা করবে। আপনার ঈশ্বরকে কাছে চিৎকার করতে হবে না। আপনাকে বৃহস্পতিবারে কাঁঠালি কলা, শুক্রবারে জামরুল, শনিবারে কালো জাম ঠাকুরকে খাওয়াতে হবে না। ঠাকুরকে কি দেবেন? ঠাকুর ভগবান তো নিজেই সবকিছু সৃষ্টিকর্তা। আমরা ভগবানকে একটা জিনিসই দেখাতে পারি যে ভগবানের সৃষ্ট যে জীব, তাকে যদি আমি ভালোবাসি, কাউকে একটা ভালো করে খোঁজ নিলেন, আচ্ছা তোমার শরীরটা ঠিক আছে তো? এই যে পারমিতা মেসেজ করছে, ওর বাচ্চাটার মাঝখানে এক তো রক্ত আমাশা হয়ে হসপিটালে যাওয়ার মতন, ওকে আমি একবার করে মেসেজ করি, বেবি ঠিক আছে তো? এইটুকুই ইম্পর্টেন্ট। এটুকু করতে কতক্ষণ লাগে? আমাকে আমার বাড়ির লোকেরা বলে, আরে তোমার মনেও থাকে, এই করেছো, তোমার রাত্রিবেলা ঘুম আসে না। আমি সবার কথা আমার অটোমেটিক্যালি মনে চলে আসে। এটুকু আপনারা করে দেখুন না, এমনি ভেনা স্ট্রং হয়ে যাবে। আপনার মধ্যে একটা চিরন্তন প্রেম তৈরি করুন। আচ্ছা তোমার এরকম প্রবলেম হয়েছে, ঠিক আছে দেখছি, দাঁড়াও কি করা যায়। এটা যেটা এই জন্য ঈশ্বর প্রেম, এই যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণকে নিয়ে কত লোকে খারাপ কথা বলে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গোপীদের যে রক্ষা করেছিলেন, সেই সময় সেই মেয়েরা পরিত্যক্ত ছিল, কোনো সম্মান ছিল না। তাকে স্বামীর ভালোবাসা দিয়েছেন, সম্মান দিয়েছেন। হ্যাঁ, এই জন্য তিনি কিন্তু ভগবান। ভগবান কিন্তু ওইভাবে হয় না। আগামীকাল বুকিং শুরু হবে তো, অ্যাপয়েন্টমেন্ট নিশ্চয়ই পাবেন। কেন পাবেন না? আগামীকাল 14 আগস্ট রাত্রি 7:30 থেকে এনকোয়ারি নাম্বারে বুকিং শুরু হবে। টাটা অদিতি। কি বলবো, শুক্রের দশায় কি কি ভালো হয় ওরকম করে বলা যায় না, সেটা তো হরোস্কোপ রেসপেক্টে বলতে হবে। কাছের মানুষ কষ্ট দিয়েছে, ওরা কাছের মানুষ বলেই আপনাকে কষ্ট দিতে পেরেছে। যে আপনার কাছের নয়, সে তো আপনাকে সম্পর্কে জানবেই না, তাহলে সে কষ্ট দেবে কি করে? না, ওই ওষুধটা খেয়েছো বলেও তুমি অনেক ম্যাচিওর হয়েছো, এই জন্য তুমি অন্যকে বলতে পারবে যে ওষুধ খেয়ে তুমি ভালো হতে পারবে না, তোমার ভালোটা তোমার মধ্যেই লুকিয়ে আছে। কিছু ঘা খেতে হয়, নালে ঘা না খেলে কোনোদিন ভালো থাকা যায় না। এই জন্য ভগবান ভালো মানুষদেরই ঘা দেন। ওই মারটার দরকার ছিল, ওই ডিপ্রেশনটার দরকার ছিল, না হলে তুমি ভালো মানুষ হতে পারবে না। যে কোনোদিন একটা ভালো, যার জীবনে সবকিছু স্মুথলি হচ্ছে, সে কখনো কিন্তু, তোমার ভালোবাসার মানুষ যদি সত্যি ভালোবাসতো তোমাকে, তাহলে সে তোমাকে ছেড়ে যেতই না। যে চলে গেছে, তাকে সে তোমাকে ভালোই বাসতো না, সেই জন্য চলে গেছে। প্রতিকার নিলেই তোমার চাকরি হবে এরকম কোনো কথা নেই জলি। তোমার পড়াশোনা যদি ভাগ্য যদি তোমাকে সহায়তা করে, ঈশ্বরের কৃপায় তুমি নিশ্চয়ই পাবে। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, মোটা হয়ে গেছো, মোটা রোগা হওয়ার চেষ্টা করো, এক্সারসাইজ করো। আমিও খুব সামান্য মানুষ। সামান্য কেউ কোনো মানুষ অসামান্য নয়, কোনো কিছু না। তুমি তোমার জায়গায় স্পেশাল, আমি আমার জায়গায় স্পেশাল, বাট হ্যাঁ, নিজেকে কোনোদিন সামান্য মনে করবে না। আচ্ছা, আজকে শেষ করি। আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এটা নিয়ে প্রচুর কনফিউশন হয়। একটা জিনিস বলি, যে আচ্ছা আমি কি কেন এখানে ভেনাসের কথা বারবার আসছে, তাই আমি কি ডায়মন্ড পড়তে পারি? ডায়মন্ড যে কোনো কেউ পড়তে পারে, নর্মাল ডায়মন্ড যে কোনো কেউ পড়তে পারে। অ্যাস্ট্রোলজিক্যাল ডায়মন্ড কিন্তু আলাদা, আর নর্মাল যে অর্নামেন্টস ডায়মন্ড সেগুলো আলাদা, সেগুলো যে কেউ পড়তে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, 15ই আগস্ট লাইভ হচ্ছে পুনর্জন্ম এবং পূর্বজন্ম নিয়ে। ঠিক আছে, আর আজকে তো আজকে 13th, আগামীকাল হচ্ছে চেম্বারের বুকিং ডে। অনেক দেরি হয়ে গেল, কি বললে? কাজ পাবে সুস্মিতা, চিন্তা করো না, ঠিক আছে। আর একটা জিনিস বলি, যে অর্থভাগ্যকে কোনো গ্রহ নক্ষত্র প্রতিকার নিয়ে ঠিক করা যায় না। গ্রহের যখন আপনি প্রতিকার করবেন, তখন আপনার মধ্যে একটা পজিটিভ অরা তৈরি হবে। ওটাতে ধীরে 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 আপনার আশপাশটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এতে করে আপনার অর্থভাগ্য দিন দিন ভালো হবে। তবে হ্যাঁ, অবশ্যই দশা অন্তর্দশার ব্যাপার আছে। প্রতিদিন ঘুমানোর সময়, আচ্ছা,
থ্যাংক ইউ মনিকা। মায়ের বাড়ির বেডরুমের সাউথের ওয়াল ব্লু কালারের, এসির যে ড্রেনেজ ওয়াটারটা ওটাও সাউথ ইস্ট দিয়ে পাস হয়। না, বাস্তু রেমেডিস আর না নিলেও হয়, ওটাতে কোনো অসুবিধা নেই, নিলে নিতে পারো, কিন্তু ওরম না যে একেবারে ইমার্জেন্সি দরকার। দেখো বাস্তু রেমেডিস তুমি যতগুলো অ্যাপ্লাই করবে তত ভালো হয় বাস্তুর জন্য। হ্যাঁ, ইমার্জেন্সি বুকিং আছে শুধু মেডিকেল সেক্টরে। না, কাঁটাযুক্ত কোনো গাছ বাড়িতে রাখা যায় না। 12th হাউসে ভেনাস থাকলে আপনার বিদেশ যাত্রাও হতে পারে। 12th হাউসে ভেনাস থাকলে কেউ প্রচন্ড ড্রাগ অ্যাডিক্টেডও হতে পারে। 12th হাউসে ভেনাস থাকলে সে মডেলও হতে পারে। 12th হাউসে ভেনাস থাকলে সে অটোমোবাইলে টেকনিশিয়ানও হতে পারে। 12th হাউসে ভেনাস থাকলে কিন্তু সে টেলারও হতে পারে। 12th হাউসে ভেনাস থাকলে সে পূজারিও হতে পারে। সেটা পুরো হরোস্কোপটা দেখতে হবে, ওরকম ভাবে হয় না। অগ্নিকোণে বাথরুম থাকা সব থেকে খারাপ। অগ্নিকোণে বাথরুম থাকলে প্রথম কথা সেই বাথরুমটাকে ভেঙে ফেলাই হচ্ছে সব থেকে বড় সলিউশন, সেটা যেহেতু পসিবল সবসময় হয়ই না। তো বাথরুমটা প্রথম কথা, ওখানে প্রত্যেকদিন রাত্রিবেলা একটা করে ক্যান্ডেল, সন্ধ্যাবেলা একটা করে লাল ক্যান্ডেল জ্বালাবেন। আর বাস্তু রেমেডিস অবশ্যই করুন। অসুস্থ তাহলে ইমার্জেন্সি বুকিং কিন্তু অনলাইনে হবে, ওটা বুকিং করার 21 দিনের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এটা শুধুমাত্র যারা মেডিকেলি খুবই উইক, মানে খুব ইমার্জেন্সিতে রয়েছেন তাদের জন্য। আগামীকাল বুকিং স্টার্ট। দেখুন সবাই একসাথে পাবেন না বুকিং, এটা কিছুতেই করা সম্ভব নয়, প্রচুর বুকিং এর চাপ। প্রচুর মানুষ ফোন করেন, এটা আমাদের হাতে কিছু নেই। হ্যাঁ, এটা কিচ্ছু আমাদের হাতে করার নেই। যাদের কোনো কোয়ারিজ আছে বুকিং নিয়ে, এনকোয়ারিতে কথা বলুন। আগামীকাল বুকিং স্টার্ট, আগামীকাল কিন্তু কল পাবেন না, নর্মাল বুকিং স্টার্ট হয়ে যাবে। 9123075625 91। এখন কথা বলে নাও শালিনী, আগামীকাল কোনো ফোনে কথা বলতে পারবে না, কারণ আগামীকাল কিন্তু বুকিং ডে চেম্বারের জন্য। 9123075625। 15ই আগস্ট দেখা হবে অনুরণন নিয়ে। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, অনুরণনটা কিন্তু সবাই শেয়ার করবেন। আমি সবাই আপনাদের কাছে রিয়েলি মানে কৃতজ্ঞ, আপনারা না থাকলে আবার পেজ এরকম ভাবে বড় হতো না। কিন্তু একটু অ্যাক্টিভ থাকবেন। আর এই ভিডিওগুলোকে ইউটিউবে স্টোর করে রাখা হচ্ছে। হ্যাঁ, বাস্তু রেমেডিস অনলাইনে বুকিং করা যায়। থ্যাংক ইউ সুস্মিতা। হ্যাঁ, অবভিয়াসলি কল করতে পারবেন, এখন তো কলিং টাইম ওপরে লেখাই আছে। থ্যাংক ইউ। টাটা। হ্যাঁ, টাটা।